আসসালামু আলাইকুম সবাইকে, শুভ সন্ধ্যা। আশা করি সবাই ভালো আছেন। বেশ কিছুদিন পর আমরা আবার অরিত্রি থেকে লাইভে চলে এসেছি। আমাদের হচ্ছে একটি গুড নিউজের সাথে। অবশ্যই আপনারা যারা আমাদের পেজে কানেক্ট আছেন তারা দেখেছেন অলরেডি আমরা হচ্ছে অরিত্রি থেকে অরিত্রি উন্নয়ন সংস্থা রেজিস্টার হয়েছি। তো এর পাশাপাশি যেমন একটা গুড নিউজ এইটা, তার পাশাপাশি আমাদের কাজের পরিধিটা আরো বেশি বেড়ে গিয়েছে। আমরা আগে শুধুমাত্র প্লাস্টিক পলিউশন নিয়ে কাজ করতাম, এখন আমরা প্লাস্টিক পলিউশন নিয়ে শুধু কাজ করছি এমন না, হেলথ, এডুকেশন এবং পাশাপাশি ক্লাইমেট নিয়ে কাজ করছি। তো যেহেতু আমাদের কাজের পরিধি বেড়েছে, আমাদের দায়িত্ব বেড়েছে। ইনশাল্লাহ দোয়া রাখবেন যাতে আমরা হচ্ছে এই কাজগুলো খুব ভালো মতো করতে পারি। আর এর ধারাবাহিকতায় আজকে আমরা একটি নতুন লাইভ সেশন নিয়ে চলে এসেছি আপনাদের সাথে। আমরা হচ্ছে যে লাইভ সেশনটা আজকে করতে যাচ্ছি সেটা হচ্ছে এগ্রো কানেক্টের সাথে। আমাদের এই লাইভ সেশনটি আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে, এবং আমাদের আজকে লাইভ সেশনের যে টপিক সেটা হচ্ছে এগ্রি এডুকেশন উইথ এগ্রো কানেক্ট। আচ্ছা, আমাদের সাথে হচ্ছে আমি জিজাল আছি, জান্নাতুল ফেরদৌস মীরা, অরিত্রির এক্সিকিউটিভ কমিটি মেম্বার, এবং পাশাপাশি আমাদের সাথে আছেন আজকে দুইজন গেস্ট। সো আমরা গেস্টদের সাথে আজকে পরিচয় হয়ে নিব। ভাইরা, আপনারা যদি একটু আপনাদের পরিচয় দিতেন নাম বলে। জি, আমি সোহেল রানা। আহ, আমি অ্যাগ্রো কানেক্টের ফাউন্ডার। তো সবার আগে আসলে সবাইকে অনেক অনেক ধন্যবাদ এবং অরিত্রীকে ধন্যবাদ আমাদেরকে এখানে সুযোগ দেওয়ার জন্য, একটু কথা বলার জন্য। আমরা আসলে শেয়ার করতে চাই নিজেদের মধ্যে, কিছু পরামর্শ নিতে চাই সবার থেকে। যদি কেউ থাকে আমাদেরকে সাহায্য করার জন্য পরামর্শ দিই, ডেফিনেটলি আমরা ওয়েলকাম জানাই তাদের। এবং সকলকে আবারও অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন এবং আমার পক্ষ থেকে সালাম, আসসালামু আলাইকুম। ধন্যবাদ অসংখ্য ভাইয়া। ধন্যবাদ। মুমিন ভাই। জি জি, অসংখ্য ধন্যবাদ আজকের এই প্রোগ্রামে, লাইভ সেশনে আমাকে যুক্ত করার জন্য। আমি আব্দুল মোমিন, এগ্রো কানেক্টের একজন অ্যাডভাইজার হিসেবে যুক্ত আছি। ধন্যবাদ। ধন্যবাদ মুমিন ভাই। যেহেতু আমরা এগ্রো কানেক্ট নামটা শুনলাম মাত্র, আমরা জানি না আসলে এর পেছনে আসলে তাদের ভাবনাটা কি ছিল। তো আমরা আস্তে আস্তে লাইভ সেশনের ভিতরে ঢুকে যাচ্ছি, এবং লাইভ সেশনের প্রথম যদি আমরা প্রশ্ন করতে চাই সেটা হচ্ছে এগ্রো কানেক্ট। আসলে এই যে এগ্রো কানেক্ট, কিছুটা বোঝা যাচ্ছে যে হয়তো বা এগ্রিকালচার রিলেটেড, বাট আমরা সম্পূর্ণ বিষয়টা জানতে চাচ্ছি। এগ্রো কানেক্ট প্রতিষ্ঠার পেছনে আপনাদের যে ভাবনাটা ছিল, আসলে ভাবনাটা কি ছিল? মুমিন ভাই, আপনি যদি একটু শেয়ার করতেন প্রথমে। অসংখ্য ধন্যবাদ। আমরা এগ্রো কানেক্ট প্রতিষ্ঠার মূল ভাবনা ছিল একটি সামাজিক ও টেকসই কৃষি ভিত্তিক সমাজ গড়ে তোলা। আমরা লক্ষ্য করেছি বাংলাদেশের অনেক কৃষক তথ্য, প্রশিক্ষণ ও আর্থিক সহায়তার অভাবে পিছিয়ে পড়ছে আর কি। তো তাই এগ্রো কানেক্টের মাধ্যমে আমরা কমিউনিটি ভিত্তিক সমাধান করার জন্য প্রযুক্তি ও প্রশিক্ষণ, পাশাপাশি যোগাযোগের সহযোগিতা তৈরি করার বিষয়টা আর কি, যাতে কৃষকরা নিজেরাই উন্নয়নের অংশীদার হতে পারেন। থ্যাংক ইউ সো মাচ মুমিন ভাই আপনার ভাবনাটা শেয়ার করার জন্য। সোহেল ভাই, আপনি যদি কিছু বলতেন যে আপনার এন থেকে কি ভাবনা ছিল একটু কানেক্ট নিয়ে। আসলে মানে আমার এই মূল ভাবনা ছিল, অর্থাৎ আমি যেহেতু ফাউন্ডার, আমি এটাকে পর্যবেক্ষণ করছি আগে। আমাদের দেশে আসলে অনেকগুলা সরকারি বেসরকারি প্রতিষ্ঠান আছে যারা অনেক কষ্ট করতেছে, অনেক পরিশ্রম করতেছে বাংলাদেশের কৃষিটা আহ অনেক বেশি ডেভেলপমেন্ট করার জন্য। বাট এটা যথেষ্ট না। মানে আমাদের যে প্রবলেমে আমরা পড়ে গেছি বাংলাদেশের মানুষ বা কৃষি সমাজ বিশেষ করে, যে সমস্যার মধ্যে আছে, সেটার জন্য যা করা হচ্ছে এটা এনাফ না, আমাদেরকে আরো করতে হবে। তো সেটার জন্য সব থেকে বড় বিষয় যেটা তথ্য ব্যবস্থাপনা। আমাদের দেশের মানুষের সাথে এটা সম্পৃক্ত কোনো মানে অ্যাজ ইউজুয়াল নর্মাল কোনো বিষয় না। এটা একটু ডিফিকাল্ট বোঝার জন্য, এবং এটা না বোঝার কারণেই পিছিয়ে পড়তেছে। তো আমাদের প্রচেষ্টা তারা যেন ওই গ্যাপটা পূরণ করতে পারে, আমরা যেন তাদেরকে সহায়তা করতে পারি এবং একটা কমিউনিটি তৈরি করতে পারি, যেই কমিউনিটিতে তারা নিজেরা নিজেদেরকে হেল্প করতে পারবে আমাদের মাধ্যমে। তো সেখান থেকে শুরু আমাদের অ্যাগ্রো কানেক্টের যাত্রা। অ্যাগ্রো কানেক্ট মানে হচ্ছে আপনার
কৃষির সাথে একটা সম্পর্ক, এগ্রিকালচার কানেকশন আর কি। তো সেখানকার সংক্ষেপে আমরা অ্যাগ্রো কানেক্ট দিয়েছি আমাদের নাম। তো এইভাবেই আর কি যাত্রা শুরু করেছি আলহামদুলিল্লাহ। আহ, আপনার স্পিকার মনে হয় অসংখ্য অফ আছে। ধন্যবাদ। জি জি। জি জি, অসংখ্য ধন্যবাদ সোহেল ভাই। শুনে খুবই ভালো লাগলো। আসলে কৃষি নিয়ে যে ভাবনা, আসলে এখন অনেকেই কৃষি ক্ষেত্রটাকে একদম বাদ দিয়েই দিচ্ছে বলা যায়, বা হচ্ছে এটা খুব হ্যাঁ হ্যাঁ ইম্পর্টেন্স হ্যাঁ, রাখছে না, কিন্তু অবশ্যই জি। আমাদের কৃষি প্রধান দেশ বাংলাদেশ, কৃষি প্রধান দেশ তো কৃষকদের বা কৃষি কাজটা আমাদের সাথে অতপ্রতভাবে জড়িত, এবং এটা নিয়ে যে আপনারা ভাবছেন, আপনারা কাজ করছেন, আসলে এটাই অনেক অ্যাপ্রিসিয়েট করার মতো। থ্যাংক ইউ সো মাচ এটা নিয়ে ভাবার জন্য এবং কাজ করার জন্য। এখন আমি আবার হচ্ছে মুমিন ভাইয়ের কাছে চলে আসব, যে আপনারা তো অবশ্যই এটা নিয়ে কাজ করছেন কৃষকদের নিয়ে, তো কৃষকদের কমন যে কিছু সমস্যা আছে, এই সমস্যাগুলো আসলে কি কি বলে আপনি মনে করছেন এই কাজ করার ক্ষেত্রে, বা ওভারঅল আপনি কি মনে করছেন? বাংলাদেশে কৃষকদের সাধারণ সমস্যাগুলো বেশ কিছু রয়েছে। তার মধ্যে গুরুত্বপূর্ণ কয়েকটা হচ্ছে আহ, তথ্য ও প্রশিক্ষণের অভাব। তথ্য ও প্রশিক্ষণের অভাব। এরপরে হচ্ছে আবহাওয়া ও জলবায়ু পরিবর্তনের প্রভাব পড়ছে আমাদের ভিতরে। আহ, বাজারে ন্যায্য মূল্য না পাওয়া, কৃষকদের বাজারে ন্যায্য মূল্য না পাওয়া, সার, বীজ ও কীটনাশকের আহ, মান ও সরবরাহর সমস্যা একটা আছে, এটা একটা বিষয়। এছাড়াও আধুনিক যন্ত্রপাতির অভাব। উদাহরণস্বরূপ যদি আমরা বলি, অনেক কৃষক জানেন না কোন ফসলের জন্য কোন সার উপযুক্ত, ফলে উৎপাদন হার কমে যায় তুলনামূলকভাবে। এইসব বিষয় আমরা খেয়াল করতে পারি আর কি। কৃষকদের এই সমস্যাগুলো আমরা খেয়াল করছি। আচ্ছা, মানে শুধুমাত্র ইনফরমেশনের অভাব এরকমই, নাকি আরো কিছু আছে? মানে আপনারা যদি আর কিছু অ্যাড করতেন, যে আর কোনো বিষয় কি আছে কিনা। আরো বিষয় আছে, এই যে আপনার হচ্ছে যে জলবায়ু পরিবর্তনের কারণে আমরা যেগুলো সমস্যার মধ্যে পড়ি আর কি। তো আমরা আসলে তো মানে এটা প্রাকৃতিক বলে চালিয়ে দিই যে প্রাকৃতিক সমস্যা, কিন্তু ওই প্রাকৃতিক সমস্যার তৈরির পিছনে আমাদেরও একটা ভূমিকা আছে, সেটা নিয়ে আমরা কথা বলতে চাই। তো এই জলবায়ু পরিবর্তনের কারণে ঠিক অনেকগুলো সমস্যা হয়। তার মধ্যে ফসলের আপনার গুণগত মানের পরিবর্তন আসে, যেখানে প্রোডাক্টিভিটির প্রবলেম হয়। তো এগুলা বিষয় আর কি মেইন সমস্যা, যেটা ফান্ডামেন্টাল। এছাড়াও পারিপার্শ্বিক অনেক সমস্যা আছে, রাজনৈতিক প্রভাবও একটা সমস্যা। বাংলাদেশের সব জায়গাতে যদি এই সমস্যাটা আছে, বাট এগুলা মেইন সমস্যা। ওকে, যেহেতু ক্লাইমেট চেঞ্জের কথা চলে আসলো, সেক্ষেত্রে আমাদের পরবর্তী প্রশ্ন যেটা, সেটা হচ্ছে ক্লাইমেট চেঞ্জ আর হচ্ছে মডার্ন এগ্রিকালচার এর সম্পর্কটা কি রয়েছে, বা কি সম্পর্ক রয়েছে, এটা যদি একটু সোহেল ভাই আমাদের বলতেন। জি, আমরা আসলে লক্ষ্য করছি যে ক্লাইমেট চেঞ্জ আর মডার্ন এগ্রিকালচারের যে একটা কম্বিনেশন বা একটা বিষয় আছে, সেটা আসলে আমি যেটা কিছুক্ষণ আগেই বললাম, যে জলবায়ু পরিবর্তনের কারণে আমাদের শস্যের উৎপাদন এবং পরিচর্যার ক্ষেত্রে একটা অনেক বড় বাধা সৃষ্টি করে। যেমন অপ্রত্যাশিত বন্যা কিংবা অপ্রত্যাশিত খরা, যখন বর্ষা হওয়ার কথা তখন হয় গ্রীষ্ম, আর যখন গ্রীষ্ম হওয়ার কথা তখন হয় শীত। এসব বিষয়টা অনেকটা এরকম হয়ে গেছে, এলোমেলো ইনফ্রাস্ট্রাকচার হয়ে গেছে জলবায়ু পরিবর্তনের কারণে। কিন্তু আমরা যদি এই বিষয়টাকে সমাধান করতে চাই বা রিডিউস করতে চাই, তাহলে আমাদেরকে মডার্ন এগ্রিকালচারের ভূমিকা এখানে খুব ভালোভাবে রাখতে হবে। এবং আমরা যদি একটু রেফারেন্স স্বরূপ বলতে চাই, যে আমাদের পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়াতে কিন্তু এই যে আপনার ক্লাইমেট স্মার্ট টেকনোলজি ব্যবহার করে তাদের দেশের কৃষির যে প্রোডাক্টিভিটি, এইটা প্রায় 20% মানে গ্রোথ বাড়ছে আর কি। তো ওই ধরনের প্রযুক্তি আমাদের দেশের কৃষি সমাজের মধ্যে এখনো বিস্তার লাভ করতে পারেনি। আমরা আসলে খুবই আশাবাদী হবে এটা। কিন্তু আহ, ভালো খবর এটাও আছে যে আমাদের অনেক কৃষক আছে, তারা আসলে খুবই এডুকেটেড, এবং বর্তমান সময়ে দেখা যাচ্ছে কিছু তরুণ মানুষ, কিছু শিক্ষিত মানুষ কৃষিতে ভূমিকা রাখছে, এবং এটা খুবই ভালো। বাট আমাদের যে হিউজ জেনারেশনাল একটা সোসাইটি আছে কৃষিতে, তারা দীর্ঘদিন ধরে কাজ করে আসছে কৃষিতে, লাভ লসের পরেও কাজ করতেছে, বাট ফায়দা পাচ্ছে না। আমরা যদি এই ইন্টিগ্রেশনটা করতে পারি, মডার্ন এগ্রিকালচারকে সুবিধাটা তাদেরকে দিতে পারি,
তাহলে তারা অনেক বেশি উপকৃত হবে। এবং ক্লাইমেট চেঞ্জ হওয়ার পরেও আমরা একটা উল্লেখযোগ্য হারে আমাদের একটা পরিবর্তন আমরা দেখতে পাবো, এবং আমরা বিশ্বাস করি এটা করা সম্ভব। ইনশাআল্লাহ, থ্যাংক ইউ সো মাচ সোহেল ভাই। আমাদের চেষ্টা অবশ্যই থাকতে হবে যাতে জি, ক্লাইমেট অবশ্যই চেঞ্জের থাকতে পরেও হবে। আমরা এগ্রিকালচারের দিকে ভালো মতো আগাতে পারি। আচ্ছা, যেহেতু হ্যাঁ। সোহেল ভাই এই কথা মানে এই প্রশ্ন উত্তরটা দিলেন, আপনার কাছে আরেকটা প্রশ্ন আমাদের, সেটা হচ্ছে ফিল্ড লেভেলে কিছু অভিজ্ঞতা যদি শেয়ার করতেন আপনি, যে ফিল্ড লেভেলে যে কি রকমের অভিজ্ঞতা হয়েছে। ফিল্ড লেভেলের অভিজ্ঞতা আসলে মিক্স এখানে বলতে হচ্ছে, কারণ একটা জিনিস আমরা দেখি যে আমরা মানুষের উপকার করতে গেলেও এখন আপনাকে অনেক বেশি কৈফিয়ত দেওয়া লাগবে, অনেক অজুহাত দেখাইতে হবে, যেটা আপনার আসলে কোনো অর্থের বিনিময়ে করতেছেন এই জন্য আপনার করা লাগবে এমন না, আপনি ফ্রিতেই উপকার করবেন, বাট তারপরেও আপনাকে অনেকগুলো সমস্যার মধ্যে দিয়ে যাইতে হবে। তো এখন আমরা আমরা যেটা খুঁজে পাইছি আমাদের কৃষক ভাই বোনদের সাথে কথা বলে, যে তাদের কাছে অনেক সরকারি এবং বেসরকারি সংস্থা থেকে বা কোম্পানি থেকে মানুষজন গেছে তাদেরকে সহযোগিতা করার জন্য। যাওয়ার পরে তাদের কাছ থেকে বিভিন্ন তথ্য নিয়েছে, বিভিন্ন তথ্যের হালনাগাদ করা হয়েছে, কয়েকদিন খুব খোঁজ খবর রাখা হয়েছে, তারপরে আর তাদের কোনো নাম নিশানা নাই। তো এই যে এই জায়গা থেকে মানে কোনো একটা প্রতিষ্ঠান যে তাদের কাছে এসে তাদেরকে সেবা দিবে এবং এটার ধারাবাহিকতা বজায় রাখবে, এটা থাকে না। তার কারণ ওই সমস্ত কোম্পানি বা সংস্থাগুলা ওই কৃষকদের কাছে যায় তাদের নির্দিষ্ট একটা ফায়দা লাভের জন্য। ওই ফায়দা হওয়ার পরে, ওই লাভ হওয়ার পরে সেখান থেকে তারা মুখ ফিরিয়ে নেয়, আর যায় না। তো নিজেদের স্বার্থে কৃষকদের তারা ব্যবহার করার কারণে আমরা যখন সত্যিকার অর্থে কৃষকদের সাহায্য করতে চাই তখন যাচ্ছি এবং আমরা আসলে এই ধরনের সমস্যার মধ্যে পড়তেছে, যে আমাদেরকে বলতেছে আপনারা তো আর কয়েকদিন পর দেখা যাবে না, আপনারা এখন এই জন্য ভালো কথা বলতেছেন, পরে আপনাদের কই খুঁজে পাবো। তো এই ধরনের অনেক কথা বলতেছে। সবাই বলতেছে তা না, সবাই যে ধরনের অবস্থার শিকার হচ্ছে তাও না, কিন্তু এই ঘটনা যদি একেবারে না ঘটতো আমাদের কাছে এই কথাটা উঠে আসতো না। এরকম ঘটনা ঘটছে, কিন্তু তারপরেও আমরা পজিটিভলি অ্যাপ্রোচ করেছি আলহামদুলিল্লাহ, এবং সেখান থেকে আমাদের খুব ভালো রকমের একটা পরিধি তৈরি হয়েছে, সদস্য তৈরি হয়েছে, এবং যাদেরকে আমাদের সম্পর্কে জানাইছি এবং তারা এটাকে রেসপেক্টফুলি অ্যাকসেপ্ট করেছে। এর মধ্যে আমরা যেটা বর্তমান সময়ের প্রেক্ষাপটে একটা চাহিদা লক্ষ্য করেছি, সেটা হচ্ছে যে কৃষকেরা আসলে বর্তমান সময়ে এসে একটু গবাদি পশু পালনের দিকে একটু বেশি আগ্রহী তুলনামূলকভাবে। এবং এইটার বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের প্রচারণার ফলেও হইতে পারে, বাট আমরা যে কয়েকজন আহ, কৃষকদের সাথে কথা বলেছি তাদের মধ্যে কোন একটা চাহিদা বর্তমান সময়ে, সেটা হচ্ছে গবাদি পশু পালন। কিন্তু এই যে গবাদি পশুটা পালন করবে সেখানে তাদের যে ওই পশুর পরিচর্যা বা সার্বিক মানে আপনার হচ্ছে ব্যবস্থাপনা, এটা তারা আসলে ভয়ে আছে বা সন্দেহান। কারণ সে আগে তো করছে কিন্তু লাভবান হইতে পারেনি ভালোভাবে। গরু ছাগল তো পালছে, বিক্রিও করছে, কিন্তু কয় টাকা লাভ হয়েছে নাকি লস হয়েছে নাকি সমান সমান থাকলো, এই বিষয়টা তারা আইডেন্টিফাই করতে পারে নাই। তো ওই জিনিসটা তাদের মধ্যে একটা গ্যাপ আছে, শিক্ষার অভাব আছে। এবং আরেকটা বিষয় সমস্যা আছে, সেটা হচ্ছে আর্থিক সমস্যা। তারা যে একটা কিছু করতে চায় সেখানে আর্থিক অনেক বড় একটা সংকট তাদের মধ্যে কাজ করে, এই জন্য অনেক ইচ্ছা থাকার পরেও অনেক কাজ করতে পারে না। তো সেক্ষেত্রে আমরা তাদেরকে পরামর্শ দিয়েছি, তথ্য ব্যবস্থাপনা থেকে শুরু করে আর্থিক বিষয়েও আমরা তাদেরকে সহায়তা দেওয়ার জন্য সর্বোচ্চ চেষ্টা করব, এবং তারা এটাকে সাধুবাদ জানিয়েছে এবং আমাদেরকে কোঅপারেট করবে বলে তারা বলেছে। তো রিসেন্ট টাইমের মধ্যে আমাদের এক্সপিরিয়েন্স একটু মিক্স থাকলেও এইটুকুই মতো তো বলার মতো ছিল আর কি। এই হলো এক্সপিরিয়েন্স। অসংখ্য ধন্যবাদ সোহেল ভাই। তাহলে গবাদি পশু বা ফার্মিং এর দিকে কৃষক বলেন বা ওভারঅল সবাই একটু আগাচ্ছে ফার্মিং এর দিকে। আগাচ্ছি, জি জি জি। আচ্ছা, ঠিক আছে। তাহলে সোহেল ভাইয়ের কাছ থেকে তো আমরা শুনে নিলাম, এবং এরপরে এখন আমরা একটু মুমিন ভাইয়ের কাছে যাব। মুমিন ভাই, আপনি যদি একটু বলতেন যে কৃষকরা যে মডার্ন এগ্রিকালচারের কথা আমরা যেটা বলছি, এটা সম্পর্কে কিছুটা ধারণা দিয়ে তারপরে যদি বলতেন যে কৃষকরা এটা কিভাবে অ্যাডাপ্ট করছে বা কতটুকু অ্যাডাপ্ট করতে পারছে কৃষকরা। মুমিন ভাই, আপনি মিউট করা, একটু আনমিউট করে নেবেন। ধন্যবাদ। কৃষকরা ধীরে ধীরে মডার্ন মডার্ন এগ্রিকালচারটা গ্রহণ করছে আর কি। তবে সচেতনতা ও প্রশিক্ষণের অভাব মানে অনেকটাই পিছিয়ে আছে আর কি। মানে সচেতনতা এবং প্রশিক্ষণের অভাবটার কারণে অনেকটা পিছিয়ে আছে।
তবে যারা মোবাইল ব্যবহার করে তাদের ভিতরে মোবাইলের মাধ্যমে, অ্যাপস এর মাধ্যমে, ভিডিওর মাধ্যমে তারা বিভিন্ন ট্রেনিং পাচ্ছে, যেটার মাধ্যমে তারা উপকৃত হতে পারে। এর মধ্যে আরো কিছু বাধা আছে। গ্রামের দিকে ইন্টারনেটের ব্যবস্থা তুলনামূলকভাবে একটু শোচনীয়। তো সেই কারণে কৃষকরা মডার্ন এগ্রিকালচারের সাথে অ্যাডাপ্ট হতে একটু সময় লেগে যাচ্ছে। তো ডে বাই ডে এটা ইনশাল্লাহ পরিবর্তন হচ্ছে। আরো আমাদের চেষ্টা আছে যাতে করে ভবিষ্যতে আমরা মডার্ন এগ্রিকালচারের সাথে কৃষকদের কানেক্ট করে দিতে পারি। সেজন্যই আমাদের এগ্রো কানেক্ট প্রতিষ্ঠান করা। জি, খুবই ভালো লাগলো শুনে। আচ্ছা ভাইয়া, আপনারা যে মডার্ন এগ্রিকালচারের কথা আমরা বারবার বলছি, যে মডার্ন এগ্রিকালচার বা মডার্ন এগ্রিকালচার, তো এই মডার্ন এগ্রিকালচারটা সম্পর্কে যদি একটু কিছু বলতেন, আপনারা কেউ একজন যদি একটু বলেন। জি, অবশ্যই। মডার্ন এগ্রিকালচার হচ্ছে আসলে আধুনিক প্রযুক্তি। এখন আধুনিক প্রযুক্তি বলতে আমাদের প্রযুক্তি আমাদের সামাজিক জীবনে ঠিক আমাদের চাহিদা মতোই আসে। আমাদের যখন যে সমস্যা তৈরি হয় সামাজিক ভাবে, ওই সমস্যাটা আমরা যখন মুখোমুখি হই, তখন আমরা তার সমাধান খুঁজি। তো এখান থেকে আবিষ্কার হয় প্রযুক্তির। তো আহ মানে বর্তমান সময়ে যদি আমরা একটু রিসেন্ট অতীতে যাই, সেখানে আমরা দেখতে পাবো যে এই ধরনের সমস্যার মধ্যে ছিল। আমি যদি এগ্রিকালচার সেক্টরের কথা বলি, সেই সেক্টরে একটা সময় আসলে এটা যদিও রিসেন্ট পাস না, অনেক পাস্টই হয়ে যাবে। জমিতে যে হাল চাষ করা হয়, তো আগেকার দিনে আসলে ওই যে নাঙল দিয়ে হাল চাষ করা হইতো, গরু আর কি, গরু মহিষ দিয়ে জমিতে চাষ করা হইতো ফসল ফলানোর জন্য। কিন্তু এখনকার দিনে কিন্তু পাওয়ার টিলার আছে, মানে আধুনিক যন্ত্রপাতি আছে। তো এই জিনিসটার কিন্তু ওই মানে অভাবটা পূরণ করেছে। আগেকার দিনে যেরকম জমিতে ফসল আবাদের যে পরিবেশ তৈরি করার জন্য অনেক দীর্ঘদিন সময় লাগতো, সেটা একদিনের মধ্যে হয়ে যায় বা অনেক কম সময়ের মধ্যে হয়ে যায়। এখানে প্রযুক্তির ভূমিকা রেখেছে। ওই গরু মহিষের থেকে বের হয়ে এসে মেশিনারিজ এর মাধ্যমে হাল চাষ শুরু হয়েছে। এবং আগেকার দিনে যেমন আপনার ওই যে কি বলে, জমিতে ফসল এবং জমির উর্বরতা বৃদ্ধির জন্য বিভিন্ন কি বলে গরুর মানে জৈব সার ব্যবহার করা হয়তো। সেখান থেকে বর্তমান সময়ে বিভিন্ন রোগ বালাই দমনের জন্য কীটনাশক এবং বিভিন্ন রাসায়নিক সার বাজারে পাওয়া যায়, সেগুলো ব্যবহার করে আমরা অনেক প্রতিকার পাই। তো এই যে যে জিনিসগুলো আগে ছিল এবং প্রবলেম ফেস করতো, সেখান থেকে ওইগুলাকে সহজ করার জন্য যে প্রযুক্তিগুলো আসছে, সেগুলা হচ্ছে ওই সময়ের জন্য আধুনিক প্রযুক্তি। এখনকার সময়ের মানে কি বলবো যে সমস্যাগুলা বিগত গুলার থেকে আলাদা। এখানে আমাদের মানে ভয়ঙ্কর আহ, মানে অবস্থা তৈরি হয়ে যাচ্ছে জলবায়ু পরিবর্তনের কারণে। আমাদের পরিবেশের অবস্থা গ্লোবালি এতটাই ওয়ার্মিং হয়ে গেছে যে এখানে আমাদের মানে ক্লাইমেট চেঞ্জ একরকম আমরাই করতেছি মনে হয়। মানে আমরা নিজে হাতে আমাদের পৃথিবীর জলবায়ুর পরিবর্তন করতেছি, বিষয়টা অনেকটা এরকম। তো সেই জন্য এখন ক্লাইমেট চেঞ্জ এই বিষয়টার প্রতিকার করার জন্য বা কমানোর জন্য যে যত ধরনের প্রযুক্তি ব্যবহার করা যাচ্ছে বা উপায় আসতেছে সামনে, এইটাই হচ্ছে মডার্ন এগ্রিকালচার, এটাই হচ্ছে আধুনিক কৃষি। এবং এইটার মাধ্যমে আমাদের জন্য বেটার কিছু করা পসিবল। কারণ প্রযুক্তির এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের এই দুনিয়ায় আমরা যদি প্রযুক্তিকে বাদ দিয়ে নিজেরা নিজেদের মতো কাজ করতে চাই আগেকার মতো, তাহলে কখনোই এই পৃথিবীতে, এই কম্পিটিটিভ পৃথিবীতে আমরা টিকতে পারবো না। তো আমার মনে হয় মডার্ন এগ্রিকালচার সম্পর্কে একটু ভালো বুঝতে পারছি আর কি। ধন্যবাদ সোহেল ভাই। আসলে হ্যাঁ, অবশ্যই আমাদের এখন আগে যে সিচুয়েশন ছিল আমরা শুনেছি অ্যাকচুয়ালি, আমরা দেখার সৌভাগ্য ওইরকম ভাবে হয় না। এই যে গরু দিয়ে হাল বানানো হচ্ছে বা যে লাঙল বা এই জিনিসগুলোর ব্যবহার করা হতো, বাট এখন অনেকটাই চেঞ্জ হয়ে এসেছে। আর সে এবং পাশাপাশি আমাদের জমির উর্বরতাও নষ্ট হচ্ছে। তো আমাদের জমির উর্বরতার বিষয়ে হচ্ছে লক্ষ্য রাখতে হবে। এবং পাশাপাশি যদি আমি বলি ক্লাইমেট চেঞ্জ, তো অবশ্যই আমরা দায়ী। আমরা হচ্ছে ক্লাইমেট চেঞ্জের পেছনে আমাদের সবারই হাত আছে, যে কম হোক বেশি হোক। এবং পাশাপাশি আমার যতটুকু মানে পার্সোনাল অপিনিয়ন, যে আমরা যদি জৈব সারের দিকে মুভ করি সেটাও খুবই ভালো হবে। কারণ আমাদের হচ্ছে নর্মালি যে সারগুলো ইউজ করি সেখানে অনেক হচ্ছে কেমিক্যাল থাকে, যে জিনিসগুলো আমাদের হেলথের জন্য ভালো না।
সো কৃষি হ্যাঁ, ক্ষেত্রে যদি ভাবতে যাই, আমাদের জীবন বা আমাদের খাদ্য, যেটা আমাদের বেসিক নিড, খাদ্যটা কিন্তু এই কৃষি কাজ থেকে আমরা পাই, ধান বা গম এগুলা। তো সেক্ষেত্রে হ্যাঁ, আমাদের হচ্ছে যদি জৈব সারের দিকে আগানো যায়, সেটাও খুবই ভালো একটা উদ্যোগ হবে। অ্যাকচুয়ালি নট অনলি মডার্ন টেকনোলজি, আমাদের স্মার্ট ওয়েতে আগাতে হবে যাতে আমাদের ক্ষতি কম হয় ডেফিনেটলি। এবং আমরা খুব মানে প্রপার একটা হচ্ছে ফিডব্যাক পাই, বা হচ্ছে খুব ভালো মতন আমরা আমাদের কৃষি কাজ চালিয়ে যেতে পারি। মানে আমার যতটুকু মনে হলো, আমি একটু অ্যাড জি, করলাম অবশ্যই, দর্শকের অবশ্যই। জন্য। অনেক ভালো বলছেন আপনি। জি। আচ্ছা, পরবর্তী আমাদের যে কোশ্চেন সেটা হচ্ছে, আমাদের এখান থেকে আরেকটা কোশ্চেন নিব, দেন আমাদের হচ্ছে কমেন্ট সেকশনেও বেশ কিছু কোশ্চেন এসেছে, সো তারপরে আমরা হচ্ছে ওই কোশ্চেন আচ্ছা, গুলাও অবশ্যই। নিব। হ্যাঁ, ওকে। অবশ্যই। আচ্ছা, আমি না একটা রিলেভেন্ট কোশ্চেন পেয়েছি, সো আমি ওই কোশ্চেনটা আগে করছি কমেন্ট সেকশনে। আমরা কিছুক্ষণ আগে কৃষকদের সমস্যা নিয়ে কথা বললাম, যে কৃষকরা কি সমস্যা ফেস করছে। সো এই হ্যাঁ, কৃষকদের সমস্যা সমাধানে আপনারা কি করছেন, এটা যদি একটু মুমিন ভাই বলতেন, যে আপনারা মানে যেহেতু সমস্যার কথাটা আপনি বললেন প্রশ্নের উত্তরটা, তো এর জন্য বলছি যে কৃষকদের যে সমস্যা সেই সমাধানে এগ্রো কানেক্ট কিভাবে কৃষকদের সাথে কানেক্টেড হচ্ছে, এই ব্যাপারটা যদি বলতেন। এগ্রোকানেক্ট মূলত কৃষকদের নিয়ে বিভিন্ন ধরনের এই প্রোগ্রাম করছে। বিশেষ করে আমরা যদি বলি কৃষকদের ট্রেনিং এর করানোর বিষয়, যেটা বর্তমান সমাজের যে আমরা একটু আগে বললাম যে মডার্ন এগ্রিকালচার, এটার সাথে যাতে করে তারা ভালোভাবে অ্যাডাপ্ট করতে পারে সেই বিষয় নিয়ে আমরা ট্রেনিং করানো বলেন। তারপরে স্কুল পর্যায়ে ছাত্রছাত্রীদেরকে নিয়ে বিভিন্ন সেশন আয়োজন করা, এই ধরনের বিষয়গুলো নিয়ে আমরা কাজ করছি আর কি। অনেক ভালো উদ্যোগ আসলে, যে আসলে কৃষকদের ট্রেনিং এর দরকার, কারণ আমরা যদি মডার্ন এগ্রিকালচারের দিকে আগাই, যেহেতু তারা অনেক বেশি এডুকেটেড না বা মডার্ন টেকনোলজির সাথে বেশি পরিচিত না, সেক্ষেত্রে অবশ্যই তাদের একটা প্রপার ট্রেনিং এর দরকার আছে। অনেক সময় এখানে ট্রেনিং না থাকার কারণে। এখানে আমি একটা বিষয় একটু অ্যাড করতে চাই জি জি ফিল্ড জি। এক্সপিরিয়েন্স থেকে। সেটা হচ্ছে যে মানে আমি জানি না, প্রশ্নটি কে করেছে তাকে অনেক ধন্যবাদ, অনেক ভালো একটা প্রশ্ন করেছে যে আমাদের আসলে কি করতেছি আমরা সমস্যা সমাধানের জন্য। তো সবার আগে আমাদের সাথে যোগাযোগ করতে হবে। এখানে আমাদের একটা প্রসিডিওর আছে যে আমাদের এগ্রো কানেক্টের মেম্বার হইতে হয়। যদি কেউ মেম্বার হয় তাইলে পরে তার কৃষি কাজের সার্বিক দায়িত্ব আমাদের থাকে। অর্থাৎ তার যে কোনো সময় যে কোনো সমস্যার সমাধানের জন্য আমরা হাজির হব। আমরা সেখানে যাই, অথবা ওভার দ্য ফোন আমরা যোগাযোগ করে সমাধান করি, সেটা করব। এবং তার জন্য তাকে অবশ্যই সদস্য হইতে হবে। ব্যাপারটা এমন না যে যদি কেউ সদস্য না হয় আমরা তাদেরকে সেবা দিব না, বিষয়টা এমন না। কিন্তু আমরা দেখেছি যে আসলে আমরা কোনো রকমের ফিস নেই না, কিন্তু সম্পূর্ণ ফ্রিতে সার্ভিস দেই। তো যখন আমরা আসলে ফ্রিতে সার্ভিস দিতে চাই, তখন আসলে এটার গুরুত্ব থাকে না। তখন মনে মনে করে যে আমাদেরই মনে হয় কোনো দায় আছে যে তাদেরকে সাহায্য করতেই হবে আমাদের। বিষয়টা এমন না। আমরা আসলে চাই ইম্পর্টেন্সটা বুঝুক, গুরুত্বটা বুঝুক মানুষেরা, যে আমরা তাদের সহায়তা করতে চাই। এবং এটা আমরা তাদেরকে ছোট দেখানোর জন্য না, বরং তাদেরকে বুঝাতে চাই আপনি যে কাজটি করছেন এটা, কৃষি কাজটা অনেক মহৎ একটি কাজ। এবং এইখানে আপনার যে কোনো সমস্যার সমাধানের জন্য যদি আমরা আপনাকে সাহায্য করতে পারি, সেটা আমাদের একটা গর্বের বিষয়। সো আমাদেরকে তার সমস্যাটা জানাইতে হবে, জানাইতে পারলে আমরা তার সমাধান ইনশাল্লাহ দ্রুত সময়ের মধ্যে করে দেব। এবং এটা সম্পূর্ণ ফ্রিতে। ধন্যবাদ। ধন্যবাদ সোহেল ভাই, ধন্যবাদ মুমিন ভাই, এত ভালো উদ্যোগ নেওয়ার জন্য যে কিভাবে সমস্যার সমাধান করা যায়। যেহেতু স্কুলের বিষয়টা চলে আসছে, আমি হচ্ছে কি স্কুল নিয়ে মানে আপনাদের যে স্কুল পর্যায়ে যে আপনাদের কার্যক্রম পুরো হচ্ছে, সে ব্যাপারে যদি একটু কিছু বলতেন সোহেল ভাই। জি, আসলে স্কুল কলেজ ভিত্তিক মানে এটা আসলে আমাদের এক ধরনের দীর্ঘমেয়াদী পরিকল্পনা। কারণ আমরা বিশ্বাস করি যে এই যে মানে খারাপ অবস্থার মধ্যে আমরা আছি, এটা উত্তরণ আসলে রাতারাতি সম্ভব না, খুব অল্প দিনের মধ্যে সম্ভব না। আমাদের আগামী প্রজন্মকে সতর্ক করতে হবে, তাদের মাঝে পরিবেশ এবং কৃষি সম্পর্কে জানাইতে হবে। তারা এই জিনিসগুলোকে যেন বুঝতে শিখে এবং পরবর্তীতে এইগুলার ভিত্তিতে তারা নিজেদের ক্যারিয়ারও গড়তে পারে, এরকম সম্ভাবনা তাদের জানা উচিত। এখন এই কারণে আমরা চেষ্টা করছি যে স্কুল এবং কলেজ ভিত্তিক শিক্ষার্থীদের আমরা পরিবেশ এবং কৃষি বিষয়ে আমরা জানাবো। এবং বিভিন্ন প্রোগ্রাম
যেমন স্কুল বা কলেজের আশেপাশে বা কলেজের ফিল্ডে একটা সুন্দর বাগান তৈরি হতে পারে, কিংবা পরিবেশ সম্পর্কে সচেতনতা বৃদ্ধির জন্য একটা নির্দিষ্ট সময় পর পর সেখানে ক্যাম্পেইন করা যেতে পারে, যেগুলো অলরেডি আমরা করতেছি আলহামদুলিল্লাহ। তো এইসব বিষয় সম্পর্কে যখন সে নিজেদেরকে সম্পৃক্ত করবে, তখন একটা সময় গিয়ে যখন আজকের স্কুলের ছেলেমেয়েরা যখন কলেজ লাইফে যাবে, কিংবা কলেজ লাইফের ছেলেমেয়েরা যখন ক্যারিয়ারের দিকে যাবে, ওই সময়টা তারা আসলে জানবে যে পরিবেশটা আসলে কিভাবে আমাদেরকে সাহায্য করে, আমাদের পরিবেশের প্রতি দায়িত্বটা কি, এবং পরিবেশের মাধ্যমে কৃষির ক্ষেত্রে আমাদের কোনো উদ্যোগ নেওয়া কতটা ইজি, কতটা সাস্টেনেবল এবং কতটা লাভজনক, এইসব বিষয় তারা আগে থেকে জানতে পারবে। তো এই জন্যই আমাদের মূলত স্কুল এবং কলেজ ভিত্তিক ক্যাম্পেইনের প্রচেষ্টা আর কি। অসংখ্য ধন্যবাদ সোহেল ভাই। আসলে খুবই ভালো উদ্যোগ। অবশ্যই আমরা যখন স্কুল পর্যায়ে জিনিসগুলো ইমপ্লিমেন্ট করব, তখন স্কুলের বাচ্চারা তাদের গার্জেনকেও ওই বিষয়গুলো বলতে পারবে এবং তারাও আরো সচেতন হবে। আসলে যারা কৃষি কাজ করছে তাদেরই সচেতন হতে হবে এমন না, আমাদের সবার সচেতন হতে হবে কৃষি কাজ নিয়ে, ডেফিনেটলি সবাইকে যাতে হতে হবে, হচ্ছে definitely। জি। হ্যাঁ, শুধু কৃষকদের না, আমরা সবাই যদি সচেতন হই তখনই হচ্ছে আমরা হচ্ছে কৃষিকাজে অগ্রগতি ধরে রাখতে পারবো বা অগ্রগতি আনতে পারবো। আর এর আগের যে কোশ্চেনটা করেছিলেন আবিদা সুলতানা, অনেক খুব ভালো কোশ্চেন ছিলেন। আশা করছি আপনি আপনার কোশ্চেনের অ্যান্সার পেয়েছেন। ধন্যবাদ আপনাকে। এবং পরবর্তীতে আমরা মুমিন ভাইয়ের কাছে চলে যাব আবারও, যে আপনাদের যে টেকনোলজি, মানে আপনারা কোন কোন টেকনোলজি বিষয়ে আর কি এগ্রো কানেক্ট কাজ করছে কৃষকদের সাথে, এই ব্যাপারে যদি একটু বলতেন। এগ্রো কানেক্ট মোটামুটি বেশ কয়েকটা বিষয় নিয়ে কাজ করছে। তার মধ্যে ডেটা বিশ্লেষণ ও কৃষি রিপোর্টিং, তারপর ভেটেরিনারি যে তথ্যগুলো আছে সেগুলো আমরা প্রদান করছি। পাশাপাশি ফসলের রোগ শনাক্তকরণ প্রযুক্তিগত সহায়তা করছি আমরা। আম, আচ্ছা, আরেকটা ছোট্ট কোশ্চেনের মাধ্যমে আসলো যে আপনারা যে এই সহায়তাগুলো করছেন, ডাটা কানেক্ট বা যাই হোক, সম্পূর্ণ যে বিষয়গুলো হচ্ছে, এইগুলো আপনারা কিভাবে করছেন? মানে ডাটা কানেক্ট বলেন বা হচ্ছে কোনো ভেটেরিনারি সহায়তা বলেন, এটা ফান্ডিং যদি বলি বা অন্য কোনো রিসোর্স যদি বলি, লাইক অবশ্যই ভেটেরিনারি ক্ষেত্রে আপনাদের সাথে মানে ডক্টর বা যারা হচ্ছে কৃষিবিদ যারা আছেন, যারা এই সম্পর্কে অনেক বেশি ধারণা রাখেন, সে তারা হচ্ছে এই বিষয়গুলো একটু ভালো মতো বলতে পারে বা বুঝে। তো সেক্ষেত্রে আপনারা কিভাবে এই জিনিসগুলো করছেন? যে আমি একটু বলি এই বিষয়ে, আমি আসলে জি। বলতে চাই আসলে, সেটা হচ্ছে যে আমাদের পরিকল্পনা তো অনেক সুন্দর, অনেক বড়, কিন্তু আমাদের আর্থিক অভাব রয়েছে। তো এখন ফান্ডিং ইস্যুটা একটু পরে যাচ্ছি, আমি প্রসিডিউরটা একটু বলে নিই আমরা আসলে কিভাবে এই বিষয়গুলো নিয়ে কাজ করতেছি। যেমন আপনার হচ্ছে ডাটা কালেকশন বা ডাটা অ্যানালাইসিস, তারপরে কৃষি রিপোর্টিং। তো এই বিষয়গুলো আসলে মানে জিনিসটা যে কি, আমাদের কৃষকেরা 90% বেশি এটা জানেই না, এই বিষয়টা যে আসলে যে কি এটা জানে না। তো আমরা বলতে চাই যে আপনি যে একটা গরু পালবেন, এই গরু কিনতে আপনার আনুমানিক কত টাকা লাগতে পারে, এবং কত টাকার মধ্যে আপনি একটা ভালো মানের স্বাস্থ্যকর গরু কিনতে পারবেন, এবং এটার আনুমানিক কি পরিমাণের খরচ আপনার প্রত্যেকদিন করা লাগতে পারে, এবং সেই গরুর দুধ বাবদ আপনি কত টাকা উপার্জন করতে পারেন, এবং পরবর্তীতে কত টাকাতে আপনি বিক্রয় করতে পারেন আনুমানিক, এই বিষয়ে আপনাকে তথ্য দিব। কিন্তু এটার রেকর্ডও আমাদের রাখতে হবে। তো আমরা করতেছি কি, আমাদের সদস্যদের কোনো একটা কাজ করার জন্য সে শুধু কাজ করবে, তার সিদ্ধান্ত সে নিজে নেবে, কিন্তু তার রেকর্ড রাখবো আমরা। অর্থাৎ আপনি আপনার বাড়িতে 10 বিঘা জমিতে ধান লাগাইছেন, ওই ধান লাগানোর পুরো হিস্টোরি আমাদের কাছে আছে, আমরা রাখবো। তার কারণ হচ্ছে আপনাকে আমরা রিপোর্ট করব যে আপনি 10 বিঘাতে ধান লাগাইছেন, আপনার 10 বিঘাতে ধান লাগানোর জন্য খরচ হয়েছে আপনার এত টাকা, আপনার হচ্ছে দিন মজুর বাবদ খরচ হয়েছে এত টাকা, আপনার কীটনাশক সার বাবদ খরচ হয়েছে এত টাকা, আপনি এত টাকার ফসল বিক্রয় করছেন, আপনার এত টাকা লাভ হয়েছে। এখন এটা আমরা আমাদের মতো করে করতে পারি না, তার কারণ ফসলটা তো আমরা আবাদ করতেছি না, ওই কৃষকটা করতেছে, এবং এইখানে তার পারমিশন বা তার ডিসিশন নিতে হবে। হ্যাঁ, কারণ সে যদি আমাদেরকে বলে হ্যাঁ আমরা, আপনারা আমাকে এই হেল্পটা করেন তাহলে আমার জন্য ভালো হবে, আমরা তবেই করতে পারবো। সো অবশ্যই কৃষকদের পারমিশন নিয়ে আমরা তাদেরকে এই সার্ভিসটা দিয়ে থাকি, বা এটার জন্য আমরা কোনো রকমের ফিস নিচ্ছি না। কিন্তু এই কাজটা করে কে? আমাদের কিছু ফিল্ড ওয়ার্কার আছে, তাদের কাজ হচ্ছে তার এলাকায় যে সমস্ত সদস্য আমাদের আছে, তারা আসলে কোনো ধরনের সমস্যার মধ্যে আছে কিনা,
সেই বিষয়ে খবর রাখা, তাদের কোনো কিছুর প্রয়োজন কিনা সেটার ব্যবস্থা করে দেওয়ার জন্য তাদেরকে সহায়তা করা। এবং সে যে কাজটাই করতেছে সেটা আমাদেরকে রিপোর্ট করে প্রতিনিয়ত, যখনই কোথাও কোনো সার্ভিস দেয় আমাদেরকে রিপোর্ট করে, আমরা সেটা সংরক্ষণ করি। এখন আমাদের এখানে খরচের যে বিষয়টা আছে, এই খরচটা এখন পর্যন্ত আমাদের যে কয়জন এমপ্লয়ি আছে আমাদের এই প্রতিষ্ঠানের, তাদের মধ্যে প্রায় অর্ধেকের মতো বিনা বেতনে কাজ করে, তার মধ্যে আমিও একজন। আর বাকি অর্ধেক তাদের কাজ অনুযায়ী একটা ন্যূনতম রেমুনেশন দেওয়া হয়। এ সেটা খুবই নগণ্য, বাট আমরা আসলে চেষ্টা করি যতটুকু দেওয়া যায়। এটা জরুরি এই কারণে যে যে মাঠ পর্যায়ে বা কোথাও গিয়ে আমাদের অফিসে বসে যে কাজ করতেছে বা করবে, তার সময়ের একটা ভ্যালু আছে। আমি তো একজন ফাউন্ডার, আমার হিসাবটা ভিন্ন, কিন্তু যাকে আমি কাজ করার জন্য নিয়েছি তার কাজের বিনিময়ে আমরা ন্যূনতম একটা তাকে রেমুনেশন দিতে হবে। তো এই জিনিসটার ব্যবস্থা আপাতত আমাকে নিজ দায়িত্বে করতে হচ্ছে। আমি আমার ব্যক্তিগত পুঁজি থেকে খরচ করেছি, কিছু ধার পর্যন্ত চলে গেছে, কোনো জায়গা থেকে সহায়তা ভাবে পাওয়া হয়নি। বাট আমরা সেই বিষয়ে কনসার্ন না। আমরা জানি আমরা যদি ভালো কাজের মধ্যে লেগে থাকি, ইনশাআল্লাহ আল্লাহ কোনো না কোনো একটা ব্যবস্থা আমাদের করে দিবে, যাতে করে আমরা এই ভালো কাজটা চালিয়ে যেতে পারি। তো এই আমার মনে হয় আমার জায়গা থেকে আমি পরিষ্কারভাবে বলতে পারছি। যদি তারপরে কোনো প্রশ্ন থাকে আপনি করতে পারেন এই বিষয়ে, এই সংক্রান্ত আমি অবশ্যই উত্তর দেব। না, অবশ্যই সোহেল ভাই অনেক ভালো মতো প্রশ্নের উত্তর দিয়েছেন। বুঝতে পেরেছি। অবশ্যই আপনারা চেষ্টা করেন যে আরো হচ্ছে যাতে মানুষ কানেক্ট করা যায়, যাতে হচ্ছে জি অবশ্যই। আপনারা আরো এই বিষয়ে আগে যেতে পারেন। আর হচ্ছে আপনাদের ভেটেরিনারি বা হচ্ছে এরকম কোন এক্সপার্ট কি কাজ করছে আপনাদের হ্যাঁ হ্যাঁ সাথে, হ্যাঁ, সরি আমি যারা এটা হচ্ছে এই মিস বিষয়ে করে অবশ্যই গেছি। পরামর্শ দিবেন? জি জি, জি। আমাদের প্রত্যেকটা সেক্টরের জন্য স্পেশালাইজড একজন অ্যাডভাইজার আছে। যেমন আমাদের সাথে আজকে মানে গেস্ট হিসেবে উপস্থিত আছে আব্দুল মোমেন ভাই। উনি আমাদের এখানে ডেভেলপমেন্ট অ্যাডভাইজার হিসাবে আছে, সার্বিক উন্নয়নের জন্য ওনার পরামর্শ আমাদের খুবই গুরুত্বপূর্ণ। এবং এরকম ভাবে আমাদের কৃষিতে যে আলাদা আলাদা সেক্টর আছে, তো প্রত্যেকটা সেক্টরে যদি আমাদের এখানে অ্যাডভাইজার আছে, যেমন কৃষি অর্থাৎ ফসল উৎপাদন অর্থাৎ ধান, বিভিন্ন সবজির আবাদ বা এই ধরনের আহ, সেবা আমরা কিভাবে দিই, আমরা এভাবে দিই যেমন আমাদের কোনো একটা সদস্যের মনে করেন যে ধান খেতে কোনো একটা সমস্যা হয়েছে, আমি যদি মৎস্য ডক্টরের কাছে বা মৎস্য স্পেশালিস্টের কাছে বলি, তাহলে কিন্তু তার সমাধান পাবো না। তো ডেফিনেটলি আমাদের যে মানে শস্য ভিত্তিক যে অ্যাডভাইজার আছে, উনি একজন কৃষিবিদ, একজন কৃষি ডিগ্রিধারী, এবং সে কৃষি সেক্টরে কাজ করতেছে। উনি আমাদের সাথে উপস্থিত নাই, কিন্তু উনি হচ্ছে আমাদের শামীম ভাই। আমি শামীম ভাইকে সালাম জানাই আমাদের পক্ষ থেকে। তো আমাদের এরকম একাধিক যদিও আছে, বাট শামীম ভাইয়ের নাম আমি বললাম। তো আমাদের কোনো একটা সদস্যের ধান খেতে সমস্যা আমরা শুনি আগে, শোনার পরে আমরা চেষ্টা করি সেটার যদি কোনো কোনো ভিডিও ফুটেজ বা কোনো ছবি যদি আমরা নিতে পারি, এবং সেটা নিয়ে আমাদের যে অ্যাডভাইজার আছে তার কাছে আমরা এটা পৌঁছে দিই। পৌঁছে দিয়ে জিজ্ঞাসা করি আমাদের অমুক সমস্যা ওনার বাসায় এই এলাকায় এই অঞ্চলে, তো ওনার এই সমস্যার জন্য আমরা কি সমাধান দিতে পারি। তখন উনি আমাদের যে সমাধান দেয় সেটা আমরা জাস্ট কনভে করে দিই আমাদের সেই সদস্যকে। তার কারণ আমরা তো কৃষিবিদ না। আমি তো এগ্রো কানেক্টেড ফাউন্ডার হইতে পারি, but আমি তো কৃষি নিয়ে পড়াশোনাও করিনি, আমার অত অভিজ্ঞতা নাই। ডেফিনেটলি আমার প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল জায়গাতে স্পেশালিস্ট লাগবে। ঠিক একইভাবে পশু চিকিৎসক আমাদের সাথে সংযুক্ত আছে, আমাদের সাথে ফিশারিজ কর্মকর্তা যুক্ত হয়েছে, এবং প্রত্যেকটা কৃষি আলাদা আলাদা ডিপার্টমেন্টের লোক আমাদের সাথে আছে অ্যাডভাইজার হিসাবে। এবং আমরা আহ, চাই যে আমাদের বিভিন্ন জায়গা থেকে আরো বেশি সাপোর্ট এবং সমর্থন আসুক, আপনাদেরও আসুক। জি, অসংখ্য ধন্যবাদ সোহেল ভাই। এখন আমি যদি পরবর্তী কোশ্চেনে যাই, সেক্ষেত্রে আমরা কমেন্ট সেকশন থেকে আরেকটা কোশ্চেন নিতে পারি। কমেন্ট সেকশনে ভালোই কোশ্চেন এসেছে। আহ, শীতল আপু বলেছেন যে কৃষি পণ্যের ন্যায্য মূল্য নিশ্চিত করতে আপনাদের কোনো কার্যক্রম আছে কিনা। যেহেতু মুমিন ভাই ডেভেলপমেন্ট নিয়ে কাজ করছে, আই থিঙ্ক ভাইয়া এই কোশ্চেনের অ্যান্সারটা দিলে ভালো হয়। যে ভাইয়া প্রশ্ন করেছেন, ও সরি, আফরুজা খান প্রশ্ন করেছেন আর কি, কৃষি পণ্যের ন্যায্য মূল্য নিশ্চিত করতে আপনাদের কোনো কার্যক্রম আছে কি? হ্যাঁ, অবশ্যই। আমরা যেহেতু বর্তমান সময়ে টেকনোলজি নিয়ে কাজ করছি, আমরা বর্তমান সময়ে ইন্টারনেটের যুগ, আমরা কোন সময় কোন জায়গাতে কোন জিনিসের দাম কেমন হচ্ছে আমরা
যেসব আমরা সবসময় তো কৃষকদের পাশেই থাকছি, সবসময় তাদের সাথে ওঠা বসা করছি, তো কোন পণ্যের দাম কেমন আমরা এই বিষয়গুলা কৃষকদের কাছে বলছি। পাশাপাশি আমরা দেখে থাকি যে একজন উৎপাদনকারী এবং একজন ক্রেতা, তার মাঝখানে অনেক মধ্যস্বত্বভোগী থাকে। তো আমরা এই ধরনের পরিকল্পনা হাতে নিতে চাই যে এই যে মাঝখানের মধ্যস্বত্বভোগীদের কে মাইনাস করে যদি আমরা সরাসরি কৃষকদের কাছ থেকে নিয়ে আহ, ক্রেতার কাছে পৌঁছে দেই, তাহলে এই যে ন্যায্য মূল্য যে একটা পাওয়ার বিষয় থাকে, আমরা গভর্নমেন্ট থেকে হয়তো বা কোনো পণ্যের রেট দেওয়া আছে, তো আমরা সরাসরি যদি ওইটা করতে পারি তাহলে আমরা কৃষকদেরকে ন্যায্য মূল্য দিতে পারবো। এছাড়াও আরো বিভিন্ন ভাবে এটাকে বিশ্লেষণ করা যায়। আশা করি সোহেল ভাই এটার উত্তর আরো ভালোভাবে দিতে পারবেন। জি অবশ্যই। থ্যাংক ইউ। জি সোহেল ভাই, আপনি যদি কিছু অ্যাড করতে চান। হ্যাঁ, আসলে আমরা আহ, যে জিনিসটা দেখি যে মনে করেন যে মানে আমি আমার বগুড়ার একটু এক্সাম্পল দিয়ে একটু বলি। হ্যাঁ, আমরা আসলে কাউকে আমাদের প্রতি অ্যাডিক্টেড করতে চাই না, আমাদের উপর নির্ভরশীল করতে চাই না, আমরা আসলে মানুষদেরকে স্বনির্ভর করতে চাই, তারা নিজেদের উপরে নিজেরা নির্ভরশীল থাকুক, এটাই সব থেকে বেস্ট। তো এখন একটা ছোট্ট এক্সাম্পল দেই। আমাদের বগুড়া কিন্তু আলুর জন্য বিখ্যাত, আপনারা অনেকে জানেন বগুড়ার আলু অনেক বিখ্যাত। তো আমাদের এলাকায় অনেক ভালো মানের আলু তৈরি উৎপন্ন হয় এবং আমরা সারা বাংলাদেশ সেখান থেকে যাই। তো আমাদের বগুড়াতে একটা উপজেলা আছে, সেই উপজেলাতে বেশ ভালো রকমের আলু উৎপাদন হয়, সেটা হচ্ছে দুপচাচিয়া। এক্সাম্পল দিচ্ছি আমি। তো দুপচাচিয়াতে 1 মণ আলুর দাম হচ্ছে 300 টাকা। সেম আলু বগুড়া শহরের পাইকারি বাজারে কেনা হয় 500 টাকা। তো এখন দেখেন আমাদের দুপচাচিয়া থেকে বগুড়া শহরের দূরত্ব 30 কিলোমিটার। তো 30 কিলোমিটারের ব্যবধানে যেখানে 300 টাকার মনের জিনিস 500 টাকা মনে কিনা পাওয়া যাচ্ছে, তো এই জিনিসটা কিন্তু কেউ একজন লাভ করতেছে, একজনই লাভ করতেছে। এটা এটা কিন্তু এরপরে আরো বাড়তেছে। বিষয়টা এমন না যে 300 থেকে 500 সাধারণ ক্রেতা নিচ্ছে, বিষয়টা এমন না। পাইকারি দোকানে কেনা হচ্ছে এই টাকা দিয়ে। তো পাইকারি দোকান তারা আবার তাদের একটা খরচ লাভের অংশ রাখতেছে, 600 টাকা দিয়ে তারা আবার খুচরা বিক্রেতাকে বিক্রি করতেছে। ওই খুচরা বিক্রেতা আমাদের কাছে বিক্রি করতেছে 700 থেকে 800 টাকা। তো এখন একটা জিনিস দেখেন, 300 টাকার জিনিস হয়ে গেল 800 টাকা। মাঝখানের যতগুলা মানুষ এই কৃষির কাজের মাধ্যমে, সরি, এই এই সার্ভিসের মাধ্যমে লাভ নিল, তারা কেউ কি কৃষি কাজের সাথে জড়িত আছে? কৃষি উৎপাদনের উৎপাদনের কি জড়িত আছে? কেউ কিন্তু নাই, কিন্তু তারা কিন্তু লাভ পাইছে। তো এইখানে একটা জিনিস আমি বলতে চাই, যদি আমাদের একটা কমিউনিটি এরকম থাকে যে আহ দুপচাচিয়াতে আমাদের 20টা সদস্য আছে এবং বগুড়াতে আমাদের 20টা সদস্য আছে। এখন দুপচাচিয়ার ওই সদস্যগুলা তারা যদি মনে করে যে আমি আমাদের বাকি সদস্যদের মধ্যে এই বিষয়টা একটু ছড়িয়ে দিতে চাই যে আমি একজন উদ্যোক্তা, আমি একজন কৃষিজীবী মানুষ, আমি আলু উৎপাদন করেছি 100 মণ, আমার এই আলুর দাম এখানে 300 টাকা বলতেছে, অন্য কোনো জায়গায় কি 300 টাকার বেশি পাওয়া যাবে? তাহলে আমি সেখানে নিয়ে যাবো বিক্রির জন্য। তাহলে যে বগুড়াতে আমাদের সদস্য আছে সে কি বলবে, ভাই এখানে তো 500 টাকা কেজি কিনে নেয়, 500 টাকা মন কিনে নেয়, আপনি এখানে নিয়ে আসেন, অল্প কিছু কমে আমার কাছ থেকে মানে আমাকে দিয়ে যায়। তাহলে সে 400 টাকা দিয়েও যদি কেনে, তাহলে কিন্তু যে 300 টাকা দিয়ে বিক্রি করতেছিল তার 100 টাকা বেশি লাভ হলো। যে এখানে 500 টাকা দিয়ে কিনতেছিল সে 400 টাকা দিয়ে কিনলো, তার 100 টাকা কম খরচ হইলো। এবং আলটিমেটলি সাধারণ ভোক্তা যারা, তাদের কাছে যখন প্রোডাক্টটা পৌঁছাইলো, তারা জিনিসটা একটু কম দামে পাইলো, শুধুমাত্র একটা সুন্দর ব্যবস্থা থাকার কারণে। তো এই যে যোগাযোগ ব্যবস্থা নিজেদের মধ্যে, সেই জিনিসটার জন্য আসলে আমাদের চেষ্টা। এখানে তারা নিজেরা নিজেদেরকে হেল্প করুক, আমরা যাবতীয় হেল্প করব, কিন্তু সবার আগে তাদের এই বিষয়টাকে বুঝতে হবে কিভাবে আমরা একটা সিস্টেমের মধ্যে ট্র্যাপ হয়ে যায়, সেই জিনিসটাকে আমাদের ইগনোর করার চেষ্টা করতে হবে। তো আমাদের চেষ্টা আসলে এইরকম ভাবে সলিউশন করার যে দীর্ঘমেয়াদী একটা ভালো সম্ভাবনা তৈরি হবে, ভালো হবে। শর্ট টার্ম কোনো সলিউশন আমরা আসলে বিশ্বাস করতে চাই না। অসংখ্য ধন্যবাদ নবীন ভাই এবং সোহেল ভাইকে। আসলে যত বেশি হাত বদল হচ্ছে তত বেশি কৃষকদেরই আসলে ক্ষতি হচ্ছে, কারণ তারা কৃষিকাজের সাথে যুক্ত না, এরপরও তারা একটা বেনিফিট পেয়ে যাচ্ছে।
সো মানে আমার একটা কনসার্নের জায়গা থেকে আমি বলছি, যদি আপনারা মুমিন ভাই যেহেতু ডেভেলপমেন্ট সেক্টরেও আছেন অ্যাডভাইজর হিসেবে, সোহেল ভাই হচ্ছে আছেন, তো সেক্ষেত্রে এই কাজ কি আপনারা করতে পারেন, কৃষকদের কোনো একটা প্ল্যাটফর্ম দেওয়া যেটার মাধ্যমে তারা তাদের যে প্রোডাক্ট, এটা আমি হচ্ছে কৃষি কাজ বলি বা হচ্ছে গবাদি পশুপালন বলি, সবকিছুতেই যদি হচ্ছে তার একটা ন্যায্য মূল্য পায়, মানে এতগুলো হাত বোতল না হয়ে এমন একটা প্ল্যাটফর্ম থাকবে যেখানে হচ্ছে একদম কৃষকরা উৎপাদন করছে এবং ডিরেক্টলি যারা বিক্রি করছে, খুচরা বিক্রেতা যারা, তাদের কাছে পৌঁছে দিতে পারছে। এরকম একটা প্ল্যাটফর্ম করলে কেমন হয়, বা আপনারা কি এটা নিয়ে কোনো কিছু ভেবেছেন কিনা? এটা নিয়ে আমরা অবশ্যই ভেবেছি, কিন্তু এটা একটা কমার্শিয়াল সমাধান করতে হবে। তো এখানে আমি জানি যে বাংলাদেশের অনেকগুলো প্রতিষ্ঠান আসলে এই ধরনের উদ্যোগ গ্রহণ করেছে, অলরেডি তারা কাজ করতেছে, শুরু করেছে। কিন্তু আমরা একটা অলাভজনক প্রতিষ্ঠান হিসাবে এই ধরনের উদ্যোগ গ্রহণ করতে পারবো না। কিন্তু আমাদের এখানে একটা ফিল্টারিং সুবিধা থাকবে। অর্থাৎ আমি যে বললাম, অলরেডি অনেক কোম্পানি বা অনেক প্রতিষ্ঠান এই ধরনের কাজ অলরেডি শুরু করেছে। তো আমরা এই ফিল্টারিং এর মাধ্যমে যারা আসলে তুলনামূলকভাবে বেশি স্বচ্ছ থাকবে, যাদের হিসাব নিকাশ এবং যাদের পরিকল্পনা অনেক সুন্দর থাকবে, তাদেরকে আমরা আমাদের সদস্যদের কাছে বা ওভারঅল আমাদের কৃষি সমাজের কাছে আমরা এই তুলে ধরতে পারবো যে এই প্রতিষ্ঠান ওদের কার্যাবলী তুলনামূলকভাবে অন্যদের থেকে বেশি ভালো, আপনারা ওনাদের সাহায্যে নিতে পারেন। তার কারণ হচ্ছে কি, আমরা যদি এই বিষয়টাকে কমার্শিয়ালাইজ না করি, তাহলে পরে আমাদের দেশের কৃষি সমাজ উপকৃত হবে না। আর আমাদের আহ, মতো যে অলাভজনক যেগুলো প্রতিষ্ঠান আছে, তারা এই উদ্যোগটা গ্রহণ করলে তারা কখনো সাকসেস হইতে পারবে না। কারণ এইটা খরচ সাপেক্ষ। এই পুরো ইনফ্রাস্ট্রাকচারটা ডেভেলপমেন্ট করা এবং সেটার জন্য লোকবল নিয়োগ, তাদের কাজে করানো, এবং হিউজ একটা সময় এবং খরচের বিষয় আছে। এইটা আসলে ম্যানেজ আসলে একটা অলাভজনক প্রতিষ্ঠানের পক্ষে পসিবল না, কমার্শিয়াল প্রতিষ্ঠানের পক্ষে পসিবল। তো এই জন্যই আমাদের টার্গেট এটাই থাকবে যে কোনো কমার্শিয়াল প্রতিষ্ঠানের সাথে আমাদের কোলাবোরেশন হইতে পারে, তাদেরকে আমরা রিপ্রেজেন্ট করতে পারি, কিন্তু অবশ্যই আমাদের যে ফান্ডামেন্টাল প্রিন্সিপাল সেগুলাকে আমরা কখনোই কম্প্রোমাইজ করব না। যেমন কৃষকদের সর্বোচ্চ সুবিধা, হ্যাঁ, এবং তাদের সাধারণের সম্ভাবনা, এইসব বিষয়গুলোকে আমরা সবসময় ইগনোর করব। অসংখ্য জি। ধন্যবাদ সোহেল ভাই। মুমিন ভাই, আপনি কি কিছু অ্যাড করতে চাচ্ছেন? না, মোটামুটি আশা করি এর মধ্যে সব চলে এসেছে। আচ্ছা, তাহলে আমরা আরেকটা কোশ্চেনে চলে যাচ্ছি এখন। সর্বপ্রথম যে কোশ্চেনটা করেছেন সাদিয়া ইসলাম মিম আপু, হচ্ছে বলেছেন ফ্লাডিং এগ্রিকালচার বন্যা দুর্গত এলাকায় কতটুকু ফুড সিকিউরিটি দিতে পারে? এটা নিয়ে আমরা আসলে কথা বলেছি পূর্বে, উনি হয়তো ইউজ করেছে কিনা জানি না। তারপরে আমি একটু বলে নিই যে এখানে আসে মডার্ন এগ্রিকালচার। আসলে যে বন্যা দুর্গত বা এইসব জায়গায় খরা বা বন্যার প্রভাব অনেক বেশি থাকে, সেই এলাকায় কোন ধরনের ফসলের উৎপাদন করলে ভালো হয়, সেখানে কোন ধরনের টেকনোলজি ব্যবহার করলে ভালো হয়, এই সম্পর্কে আসলে কম জানি। কিন্তু ইন্টারন্যাশনালি একটা ফ্যাক্ট আমি বলতেছি, এটা এক্সাম্পল স্বরূপ বলতেছি। আমাদের বগুড়াতে যমুনা নদী আছে, আমরা জানি। যমুনা নদীর চরে অনেক আমাদের বেশ সদস্য আছে আলহামদুলিল্লাহ। তো ওই এলাকার একজন সদস্য আমাদের আছে, ওনার কাছে আমি জানতে পেরেছি যে উনি আসলে প্রায় 20 বিঘার মতো জমিতে ভুট্টা চাষাবাদ করে এবং তার গবাদি পশুরও কাজ আছে। তো উনি বছরে প্রায় 10 লক্ষর মতো উপার্জন করতে পারে। তো আপনি একটু ভাবেন, চর এলাকার একজন মানুষ, সে বিনিয়োগ তো অবশ্যই করতেই হবে যে কোনো জায়গাতে, সে চর এলাকাতেই কাজ করে, সেখানে কাজ করে তার ইনকাম বার্ষিক প্রায় 10 লক্ষ টাকার মতো। তো উনি কেন করতে পারতেছে? তার কারণ, আমি ওনার সাথে কথা বলে বুঝেছি, ওনার চিন্তা ভাবনা এবং ওনার কাজ সবগুলোর মধ্যে একটা মডার্ন এগ্রিকালচারের ছোঁয়া আছে। উনি ওই বিষয়টাকে অ্যাডপ্ট করতে পারছেন। উনি ভালোভাবে তথ্য ম্যানেজমেন্ট করতে পারছেন, উনি ভালোভাবে আর্থিক ম্যানেজমেন্ট করতে পারছেন, এবং এই কারণেই আলটিমেটলি তার প্রোডাক্টিভিটি বাড়ছে এবং তার পণ্যের দামও অন্যদের থেকে বেশি পাইছে। তো মডার্ন এগ্রিকালচারের ভূমিকা যদি আমরা ঠিকমতো বাস্তবায়ন করতে পারি, তাহলে অবশ্যই বন্যা দুর্গত এলাকায় এবং তুলনামূলক পিছিয়ে পড়া এলাকায় আমরা অনেক ভালো মানের সেবা দিতে পারবো, এবং এর মাধ্যমে কৃষকেরা অনেক বেশি ইনকাম করতে পারবে। অসংখ্য ধন্যবাদ ভাই।
এছাড়াও হচ্ছে আই থিঙ্ক আপু আপনার প্রশ্নের উত্তরটি পেয়ে গিয়েছেন, সাদিয়া ইসলাম মিম আপু। আচ্ছা, আমি যদি পরবর্তী প্রশ্নে যাই, সেক্ষেত্রে হচ্ছে আবারও আবিদা সুলতানা অর্নি আপু বলেছেন যে মেশিন দিয়ে ফসল উত্তোলন করার কি খরচ বেশি হবে নাকি নর্মাল পদ্ধতিতে হচ্ছে উৎপাদন করলে ভালো হবে বেশি? আমি একটু একটা একটু সেটা উনি কি মেশিনের কথা বলছে, আপনি কি মেশিন বললেন, মেশিনের মাধ্যমে ফসল কাটার কথা হ্যাঁ বলছে? হ্যাঁ হ্যাঁ, মেশিনের ও মাধ্যমে ফসল উত্তোলন। ও আচ্ছা আচ্ছা। তো এটা নিয়ে যদি আমরা বলতে চাই, আমাদের শর্টলি বলতে হবে, তার কারণ মেশিনটা আসলে মানে ফসল কাটার জন্য মেশিনটা তো খুবই হেল্পফুল, বাট এটার উপর নির্ভর করবে আসলে জমির অবস্থাটা কিরকম আছে, মানে জমি কোন পর্যায়ে আছে এবং কোন ধরনের ফসল। আর যে এটা করতে চায় বা কোনো একটা কৃষক যদি এটা করতে চায়, তার আসলে কতটুকু জায়গা জুড়ে তার ফসল বা আবাদ আছে। এখন যদি 2-1 বিঘাতে যদি আবাদ করে ফসল, তার জন্য মেশিন কেনাটা আসলে মানে উপকার পাওয়ার বদলে একটু বেশি খরচ হয়ে যাবে, হাতি গলার মতো অবস্থা হয়ে যাবে। কিন্তু যাদের আপনার জমির পরিমাণ বেশি, ফসল বেশি, তারা এই ধরনের বাস্তবায়নের জন্য কাজ করতে পারবে। বাট এখন আসলে প্রত্যেকের জন্য মেশিনের মাধ্যমে ফসল কাটার কাজ আসলে মানে ফসল কাটার কাজটা আসলে এই মুহূর্তে পসিবল না সবার জন্য। অন্তত বাল্ক আইটেমের যার কাছে ফসলের উৎপাদন বা ওরকম কাজ আছে সে করতে পারবে, but সবার জন্য এটা পসিবল ধান কাটার ক্ষেত্রে, মানে সরি ফসল কাটার আচ্ছা, ক্ষেত্রে। আমি যদি সোহেল, থ্যাংক ইউ সো মাচ ভাই, আমি যদি একটু অ্যাড করি আমার যেটা ব্যক্তিগত আমি যতটুকু দেখেছি জি জি। সেটা হচ্ছে যদি কৃষি কাজের যে বিষয়টা, অবশ্যই সব কৃষি কাজের একটা সিজন আছে, যে আমি এই সিজনে এই হচ্ছে ফসল হ্যাঁ উৎপাদন অবশ্যই করবো, মৌসুম আছে। একটা সিজনে। এক্স্যাক্টলি। সো সিজনাল যদি ফসল হয় এবং কৃষকরা যাদের জমি পাশাপাশি আছে, তারা যদি একই সিজনে একই রকম ফসল হচ্ছে উৎপাদন করে, যে যেমনটা ধান বা সরিষা, এই জিনিসগুলো যদি হয়, হ্যাঁ সেক্ষেত্রে ফসল উত্তোলনের ক্ষেত্রে তারা সবাই মিলে যদি একটা মেশিন হচ্ছে, আমি ক্রয়ের কথা বলবো না, এখন যতটুকু টেকনোলজি ডেভেলপ হয়েছে, এখন হচ্ছে রেন্টেও হচ্ছে মেশিন নেওয়া যাচ্ছে। তো সবাই মিলে যদি রেন্ট নিয়ে হচ্ছে একদিনের জন্য ওই মেশিনটা হচ্ছে ভাড়ার মাধ্যমে নেয়, তাহলে সেক্ষেত্রে তাদের খরচও কমবে, সময় কম লাগবে, পাশাপাশি হচ্ছে তাদের এত বেশি হ্যাসেল হবে না। তো এটাও হ্যাঁ একটা হ্যাঁ। ওয়ে হতে পারে। না আমি আমি আসলে মানে এমনটা বলতে চাইনি যে আসলে মেশিন কেনার দরকার নাই, বাট আমি বললাম না যে যাদের পরিসরটা কম, যার কম পরিধি অনুযায়ী সে তার তো এটা কেনা আসলে তার জন্য নিজের জন্য এটা পসিবল না, বাট কেউ যদি এটা বাণিজ্যিকরণের জন্য নিতে চায় সেটা অবশ্যই করতে পারে। এবং একই সাথে যারা বড় আকারের মানে অনেক বেশি পরিমাণে জমিতে ধান চাষাবাদ করে বা কোনো রকমের শস্য চাষাবাদ করে, তাদের জন্য আসলে কাটার জন্য মেশিন নেওয়াটা একটা লাভজনক হইতে পারে। কিন্তু যার মেশিন কেনার চিন্তা ভাবনা আছে বা কিনতে চায়, সে ডেফিনেটলি আগে যদি 1 বিঘা জমিতে ধান লাগাইতো পরে 5 বিঘাতে লাগাইবে, বিষয়টা অনেকটা এরকমই আর কি। জি, বুঝতে পেরেছি। আশা করছি আপনি আপনার প্রশ্ন উত্তর পেয়ে গিয়েছেন। আমার যতটুকু মনে হয় এটা আবিদা সুলতানা অর্নি আপুই করেছিলেন। এরপরে আবারও হচ্ছে আফরোজা খান শীতল আপু একটি কোশ্চেন করেছে, সেটি হচ্ছে নারী কৃষকদের নিয়ে কোনো বিশেষ পরিকল্পনা আছে কিনা বা আপনারা কোনো কাজ করছেন কিনা? এখন তো নারী পুরুষ বেস্ট সবাই সব কোশ্চেন। জায়গায় মোটামুটি মোটামুটি কাজ করছে, তো এটা সেক্ষেত্রে আর এটা কি। বেস্ট কোশ্চেন। হ্যাঁ ডেফিনেটলি আমাদের স্পেশাল কনসার্ন আছে। আমরা বিশ্বাস করি যে আমাদের দেশের মায়ে বোনেরা তারা যেভাবে কৃষিতে অবদান অলরেডি রেখেছে এবং রাখতেছে, এইটা আসলে অস্বীকার্য। এখন একটা জিনিস আমরা বিশ্বাস করি যে আমাদের কাছে প্রত্যেকটা কাজ, একটা পরিবারের প্রত্যেকটা কৃষি সম্পর্কিত কাজই হচ্ছে এক একটা প্রজেক্ট। আমরা এভাবে আমাদের ফলো আপ তৈরি করি। যেমন আমরা দেখি আমাদের গ্রাম অঞ্চলে যে প্রত্যেকটা বাড়িতেই ঘর গোছানোর সব কাজ তো মহিলা মানুষই করে। পাশাপাশি দেখবেন 2টা হাঁস আছে, 5টা মুরগি আছে, কিংবা একটা ছাগল আছে, এটা সম্পর্কে কোনো তথ্যই নাই পুরুষ মানুষের কাছে। এর সম্পূর্ণটা দেখাশোনা করে কিন্তু মহিলা ওই মানুষটা। এবং উনি ওই মুরগির ডিম বিক্রি করে, উনি ছাগলের দেখাশোনা করে, হাঁসের ডিম বিক্রি করে, হাঁস কেনা বেচা করে, এগুলা করে ওনার ছেলের স্কুলের ফিস দেয়, ওনার ছেলের টিফিনের টাকা দেয়, এবং সংসারেরও বিভিন্ন কাজে বাজার সদাইয়ের জন্য কাজ করে থাকে। এখন এই যে উনি যে ভূমিকাটা রাখতেছে, এটাকে আপনি কিভাবে সংজ্ঞায়িত করবেন? করা হয় না। এটা সব থেকে খারাপ দিক হচ্ছে আমাদের দেশে এটা করা হয় না।
তো আমরা বিশ্বাস করি ওইটাও একটা প্রজেক্ট। একজন একজন মানুষ, একজন মহিলা মানুষ, উনি যদি তার বাড়িতে 2টা হাঁস রাখে, হাঁস পালে, ওই 2টা হাঁস তার জন্য একটা প্রজেক্ট। এবং বাড়ির উঠানোর পাশে অনেকে দেখবেন বিভিন্ন শাকের গাছ লাগাইছে, বা বিভিন্ন ফুলের গাছ লাগাইছে এবং তার পরিচর্যা করে তারা। এটা নিয়ে কোনো পুরুষ মানুষের মাথা ব্যথা নাই, কিন্তু ওই মহিলা মানুষটি এটা যত্ন করে, এবং সেখান থেকে উনি লাভ পাক বা না পাক, উনি অনেক ভালো একটা কাজ করতেছে। তো এটার কন্টিনিউশনটা আমরা আরো চাই, এবং এটাকে বাণিজ্যিকরণ কিভাবে করা যায় আমরা সেজন্য ফোকাস করতেছি। এবং এখানে নারী উদ্যোক্তা তৈরি, কৃষি নারী উদ্যোক্তা তৈরির জন্য আমাদের বিশেষ কনসার্নের জায়গা আছে, এবং আমরা এটা নিয়ে কাজ করতেছি। অসংখ্য ধন্যবাদ সোহেল ভাই। মুমিন ভাই, আপনি কি কিছু অ্যাড করতে চাচ্ছেন এই প্রশ্নের উত্তরে, যে নারীদের আর মুমিন ভাই কোনো প্লিজ একটু মানে কিছু ক্ষেত্র বলেন আছে? এসব সম্পর্কে। জি, আমরা সাধারণভাবে সচরাচর যেটা জেনে থাকি, কৃষি মানে আমরা মনে করি যে হয়তোবা চাষাবাদ করাটাই শুধু কৃষি। এই যে সোহেল ভাই যে বললেন যে আমাদের মা বোনরা বাড়িতে যে হাঁস, তারপরে মুরগি বা আশপাশে যে অনেক সময় যে ইয়ে শাকের যে গাছ লাগানো হয়, আমাদের বাড়ির আশেপাশে কিন্তু এই গাছ লাগানো হয়। পাশাপাশি যে সিমের গাছগুলা, আমাদের মায়েরা কিন্তু এইসবগুলা পরিচর্যা বেশি করে থাকেন। এই যে হাঁস পালন বলেন বা ছাগল পালন, এই পালনগুলাকে এই এইসব কিছু যে কৃষির আওতাভুক্ত, এটা আমরা অনেকে মনেই করি না। শুধু মনে করি যে খেতে গিয়ে চাষাবাদ করে এটাই মনে হয় কৃষি। তো আলহামদুলিল্লাহ আমাদের মা বোনরা যথেষ্ট মানে পারফর্ম করছেন আমাদের বর্তমান সময়ে। আলহামদুলিল্লাহ তাদের সহযোগিতার জন্য আমরা দিন ডে বাই ডে ডেভেলপ করছি, আরো এগোবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আবার জি অবশ্যই। অনেকেই হচ্ছে দেখা যায় যে হচ্ছে আমরা যে ধানের মিল গুলা দেখি, তো ওখানে কিন্তু অনেক মেয়েরা কাজ করছে ধানের মিল হ্যাঁ গুলাতে। হ্যাঁ, তো definitely। এটাও হচ্ছে একটা, হ্যাঁ হ্যাঁ এটাও হচ্ছে অনেক বেশি হেল্প হয় সেক্ষেত্রে। আফরোজা খান শীতল আপু, খুবই ভালো একটি কোশ্চেন ছিল এবং আশা করি হচ্ছে আপনি অ্যান্সারটি পেয়েছেন। হ্যাঁ, ধন্যবাদ অনেকে আপনাকে অবশ্যই অবশ্যই আবারও। জি, আচ্ছা আমরা আরেকটা কোশ্চেন নিব। সেটা হচ্ছে, আসলে অনেক কোশ্চেন এসেছে, তো আমরা হচ্ছে নেক্সট কোশ্চেনে যদি মুভ করি, সেটা হচ্ছে ফারিয়া জাহান আপু করেছেন যে প্রযুক্তি, এআই বা ডেটা অ্যানালাইসিস বা মোবাইল অ্যাপ ব্যবহারে আপনাদের পরিকল্পনা কি? অলরেডি হয়তো বা কিছুটা বলেছিলেন, এরপর আপনাদের যদি আর কিছু অ্যাড করার থাকে যে প্রযুক্তি ব্যবহারে কোনো পরিকল্পনা আছে কিনা। এটা এই বিষয় নিয়ে আমরা আসলে কাজ করছি। মানে আমাদের একটা নির্দিষ্ট ব্যবস্থাপনা একটা অ্যাপ থাকবে, সেখানে তাদেরকে আমরা সব ধরনের সহায়তা দিয়ে থাকবো। কিন্তু এই অ্যাপ ডেভেলপমেন্ট বা এই বিষয়টা নিয়ে কাজ করাটা আসলে একটু ফিনান্সিয়াল ইস্যুস থাকে। তো আমাদের কাছে ফান্ডিং ইস্যু আছে, এই কারণে এই বিষয়টা আমরা ভবিষ্যৎ পরিকল্পনা হিসেবে রেখেছি। বাট তার আগ পর্যন্ত আমাদের অলরেডি নিজস্ব সিস্টেম, ইআরপি সিস্টেম ম্যানেজমেন্ট তৈরি করা হয়েছে, সেটা দিয়ে আমাদের তথ্য ব্যবস্থাপনার কাজ করা হচ্ছে। কিন্তু আমরা আসলে পরামর্শ প্রদানের জন্য সরাসরি আমাদের নিজস্ব অ্যাপ্লিকেশন ব্যবহার করতে পারতেছি না। অর্থাৎ আমরা আমাদের অ্যাপ্লিকেশনের মাধ্যমে আমাদের সদস্যদের বা সাধারণ মানুষদের আমরা সহায়তা করার মতো পরিবেশ তৈরি করতে পারিনি। শুধুমাত্র তাদের পাঠানো যে তথ্য, সেটার অ্যানালাইসিস বা ব্যবস্থাপনা আমাদের নিজস্ব সফটওয়্যারের মাধ্যমে করা হয়। অসংখ্য ধন্যবাদ ভাইয়া। আমরা যদি পরবর্তী, জি জি ভাই বলুন। না, বলছি যে ওই যে ইস্যুটার কারণে এখনই করা যাচ্ছে না ওইটা। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। ইনশাআল্লাহ ফান্ডিং পেলে আপনারা আরো বড় পরিসরে আগাতে পারবেন। আপনাদের যেহেতু পরিকল্পনা আছে, চেষ্টা করুন, ইনশাআল্লাহ এই জিনিসটা হয়ে যাবে। এবং পরবর্তী কোশ্চেনে যদি আমি যাই, সেক্ষেত্রে হচ্ছে আপনারা সরি, একটু টেকনিক্যাল ইস্যু হচ্ছে। ওকে, এখন ঠিক আছে। আচ্ছা, আপনারা যদি সাস্টেইনেবল এগ্রিকালচার নিয়ে কোনো কাজ করছেন কিনা বা এই ব্যাপারে কি ভাবছেন, এটা যদি একটু মঈন ভাই বলতেন। সাস্টেইনেবল এগ্রিকালচার মেথড নিয়ে আমরা অনেক পরিকল্পনা হাতে নিচ্ছি। এখনো পর্যন্ত ওইভাবে করে ওই যে সোহেল ভাই বললেন যে ফিনান্সিয়াল ক্রাইসিসের কারণে অনেক কিছু আমরা করে উঠতে পারছি না। ডে বাই ডে আমরা চেষ্টা করছি নিজেদের উদ্যোগে এইসব বিষয় নিয়ে কাজ করার। সোহেল ভাই যদি কিছু অ্যাড করেন। হ্যাঁ, আসলে সেটাই আমরা আসলে মানে
আমাদের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে, কিন্তু বিষয়টা হচ্ছে যে আমরা ওইগুলো নিয়ে কথা বলতে চাই, তাহলে আমাদেরকে একটা ডেমনস্ট্রেশন রাখতে হবে যে আমরা অলরেডি এটা করেছি। তো ডেমনস্ট্রেশন যেহেতু হয়নি, প্রদর্শনীমূলক কিছু করা যায়নি, তাই আমরা আসলে সে বিষয়ে কিছু বলতে পারতেছি না। কিন্তু এই যে স্কুল ভিত্তিক বা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ভিত্তিক আমাদের যে ক্যাম্পেইন, এগুলো ডেফিনেটলি সাস্টেইনেবল ডেভেলপমেন্টেরই একটা পার্ট। আমরা আসলে দীর্ঘমেয়াদী যদি একটা ভালো সমাধানের জন্য চেষ্টা করি, তাহলে ডেফিনেটলি শিক্ষা প্রতিষ্ঠান অনেক বড় একটা ভূমিকা রাখতে পারে বলে আমরা বিশ্বাস করি। এর পাশাপাশি আমাদের আসলে কৃষক সমাজ, তাদেরকে তো মানে তাদের সময় এবং সুবিধা অনুযায়ী আমরা শিক্ষা প্রদান করতেছি, এটাও একটা বড় ভূমিকা রাখে। তবে যে জিনিসটা একটু মানে ইস্যুস তৈরি করবে, সেটা হচ্ছে যে কনফ্লিকশন অফ থটস। আমরা যেভাবে ভাবি, তো এখানে আমাদেরকে বিভিন্ন প্রবলেমের মধ্যে অলরেডি ফেস করতে হচ্ছে যে আমাদের লাভ কি, মানে আমরা এখানে কিভাবে আমরা কেন করছি। আমরা তো সম্পূর্ণ ফ্রিতে সব সেবা দিচ্ছি না, সবকিছু আমরা ফ্রিতে করতেছি। তো আমাদের ওভারঅল, আমি যদি বলি দেশেরই ওভারঅল ভালো কাজের প্রধান শত্রু, অন্যতম প্রধান শত্রু এই জিনিসটা, যে আমাদেরকে প্রশ্ন করা হবে নেগেটিভ পয়েন্টে। তো আমরা সবগুলো প্রশ্ন নেওয়ার জন্য রেডি, আলহামদুলিল্লাহ আমরা অ্যান্সার করতে চাই। কিন্তু আমরা এটা বলতে চাই যে আমরা এই কাজ বা এই উদ্যোগের জন্য বা এই ডেভেলপমেন্ট প্রসেসের জন্য আমাদের যাবতীয় রকমের সাহায্যের জন্য আমরা হাজারো জায়গায় যাইতে পারি এবং যাবো ইনশাআল্লাহ। কিন্তু এখানে আমাদের কোনো কারো ব্যক্তিগত স্বার্থ নাই। আমরা দেশ এবং সমাজের জন্য কাজ করছি এবং এটা কন্টিনিউ থাকবে। আমরা বিশ্বাস করি আমাদের দেশের কৃষি ব্যবস্থাকে যদি আমরা আরো ভালো উন্নত করতে পারি, তাহলে এই দেশের উন্নতি। তো একজন কৃষি পরিবারের সন্তান হিসাবে আমি চাই আমাদের দেশের মানুষ, যারা কৃষিজীবী মানুষ, তারা তাদের রেসপেক্ট, তাদের ডিজার্ভিং রেসপেক্ট তারা পায়। এটা পায় না। আমরা এখনকার দিনে আমাদের সোকল্ড আরবান অঞ্চলে, শহর অঞ্চলে আমরা দেখি কৃষি সমাজকে, কৃষিজীবী মানুষদেরকে বা কৃষকদেরকে তুলনামূলক নিম্ন শ্রেণীর মানুষ হিসাবে গণ্য করা হয়। এটা বাংলাদেশের জন্য একটা সব থেকে ডেঞ্জারাস মিথ। কারণ আমরা আমাদের দেশের মানুষদের মধ্যে যাদের কন্ট্রিবিউশন সব থেকে বেশি, সেটা আপনার পরিবেশ উন্নয়নের জন্য বলেন, সেটা আপনার আর্থিক যোগানের দিকে বলেন, প্রত্যেকটা জায়গাতে কৃষি সমাজের ভূমিকা সব থেকে বেশি। কিন্তু তাদের যে ডিজার্ভিং রেসপেক্ট আমরা তাদেরকে দিতে পারি না। এবং আমরা একই সাথে তাদের উন্নয়নের সাথে সাথে কৃষি সমাজের সম্মান তাদেরকে ফিরিয়ে দেওয়া বা তাদেরকে এনে দেওয়ার কাজও আমরা করতে চাই। তো একজন মানুষকে সম্মান এনে দিয়ে আমি কি পাবো, যদি আমাকে এখনো কেউ জিজ্ঞাসা করে যে একজন কৃষককে সম্মান দিয়ে আপনি কি পাবেন, তাহলে আমি একটা কথাই বলবো, আমি শুধু ভালোবাসার সম্মানই পাবো, আর কিছু চাই না, আমার লাগবে না। এখন আমরা এখানে যারা কাজ করি, তারা কোনো না কোনো কাজের সাথে সম্পৃক্ত আছে, তাদের ব্যবসায় প্রতিষ্ঠান আছে, কারো কারো চাকরি আছে, এবং কেউ কেউ শুধুমাত্র এটার উপরে ডিপেন্ডেন্ট আছে। তো আমরা সবার জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করছি এই দেশের কৃষি সমাজের উন্নয়নের জন্য কাজ করতে। তো এইখানে এই চেষ্টা, এর থেকে বেশি সাস্টেইনেবল কোনো প্রকল্প আমাদের কাছে বলার মতো এই চেষ্টা ছাড়া। তো এইটাই আর কি সাস্টেইনেবল প্রোগ্রাম। অসংখ্য ধন্যবাদ সোহেল ভাই। আসলে আমি যদি মানে আপনার বিষয় একটু বলি, সেটা হচ্ছে আসলে কৃষকদের যে রেসপেক্টটা, আসলে আরবান এরিয়াতে যেরকম কাজ সে তারা আলাদাভাবে করছে, অবশ্যই শিল্প আমাদের অনেক বেশি দরকার। আসলে কোনোটা ছাড়া, যেমন আমাদের মানুষের বিভিন্ন পার্টস, ঠিক আছে, মানে চোখ ছাড়া না, চোখ যদি না থাকে তাহলে আমরা দেখতে পারবো না, না থাকলে নিঃশ্বাস নিতে পারবো, মানে প্রত্যেকটা অর্গান আমাদের যেমন ইম্পর্টেন্ট, তেমন রুলার বলেন, মানে সবকিছু ইম্পর্টেন্ট। এখন কৃষকদের রেসপেক্ট অবশ্যই তাদের রেসপেক্ট করা উচিত। আমাদের কনসার্নের বিষয়টা হচ্ছে ওইটা না, আমরা এটাই চাই যে যেমন শহর অঞ্চল, আমার কাছে এখনো মনে হয় যে গ্রামের থেকে শহরের অঞ্চলে ভূমিকা অনেক বেশি থাকে। কিন্তু আপনি তো তাই বলে গ্রামের মানুষদেরকে, কৃষকদেরকে তো নেগলেক্ট করতে পারেন, তাই না? আছে, সেটা একেবারে আপনি দেন, আপনি আপনারটা নেন বা তাদেরকেও দিতে হবে। বিষয়টা এরকম আর
জি জি অবশ্যই, মানে আমার মেইন কথা যেটা ছিল সেটা হচ্ছে অবশ্যই তারাও রেসপেক্ট ডিজার্ভ করে, হচ্ছে মানে সবাই রেসপেক্ট ডিজার্ভ করে একজন মানুষ জি হিসেবে। অবশ্যই, definitely। সো সবাইকে ওইভাবেই রেসপেক্ট দেওয়া উচিত। অবশ্যই সে হচ্ছে গ্রামে থাকুক শহরে থাকুক আর যাই করুক, যার যার জায়গা থেকে বেস্ট চেষ্টা করছে তাদের জীবিকা নির্বাহের জন্য হোক, দেশের উন্নয়নের জন্য হোক কাজ করতে। তো আমরা সবাই এই ব্যাপারে অবশ্যই সচেতন থাকবো যে সবাইকে আমরা রেসপেক্ট করব, সেটা সেটা যে কোনো জায়গায় হোক। ওকে, আর হচ্ছে আমি যদি সোহেল ভাইয়ের সাথে এবং মুমিন ভাইয়ের সাথে সাস্টেনেবল এগ্রিকালচারের বিষয়টা একটু অ্যাড করি, সেটা হচ্ছে যে যে আপনারা কোশ্চেন করেছেন, অবশ্যই কৃষকদের হচ্ছে যে মাটির উর্বরতা রক্ষা বা পানি দক্ষ ব্যবহার করতে হবে, এবং হচ্ছে রাসায়নিক যে সারটা ব্যবহার করছে সেটারও সঠিক ব্যবহার জানতে হবে। এবং হ্যাঁ একটু আগে অবশ্যই। তো সোহেল ভাই বললো এগুলা নিয়ে অবশ্যই এগ্রো কানেক্ট কাজ করছে, যে কোন জায়গায় কতটুকু ব্যবহার করতে হবে এই ব্যাপারে ইনফর্ম করা। হ্যাঁ কারণ কোনো কিছুই বেশি ভালো না, যেমন সেরকম রাসায়নিক দ্রব্যগুলো বেশি ভালো না হচ্ছে আমাদের কৃষি ক্ষেত্রে। তো এই জিনিসগুলো অবশ্যই মাথায় রাখতে হবে। এবং পাশাপাশি আমি যদি আমাদের প্রিভিয়াস একটা লাইভ সেশনের কথা বলি, যেখানে ফাহমিদা ম্যাম এসেছিল, ফাহমিদা পারভিন ম্যাম, ম্যাম হচ্ছে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে এনভায়রনমেন্টাল জি সায়েন্সে আছেন জি জি প্রফেসর হিসেবে। জি জি। সো সে কিছু পয়েন্ট বলেছিল, তো সোহেল ভাইয়ের কথার সাথে সাথে আমার এই বিষয়গুলো মাথায় চলে আসলো। একটা ছিল ক্রপিং প্যাটার্ন টেকনোলজি। ক্রপিং প্যাটার্ন টেকনোলজিটা হচ্ছে গিয়ে যে একটা মানে আমরা হচ্ছে কোন জায়গায় কোন জমিতে কতটুকু পানি লাগবে, কারণ আমাদের পানি ব্যাপারে সচেতন হতে হবে। যে জায়গায় আমাদের অল্প পানি লাগছে, আমি যদি বেশি পানি বা কম পানি দিই সেক্ষেত্রে হবে কি ওই ফসলটা প্রপারলি হবে না, ওইটা হয় মরে যাবে বা অন্য কোনো মানে অথবা উৎপাদন কমে যাবে, এরকম কোন একটা সমস্যা দেখা দিতে পারে। তো সেক্ষেত্রে আমরা যদি ক্রপিং টেকনোলজিটা ব্যবহার করি, সেখানে একটা সেন্সর থাকে, সেই সেন্সরের মাধ্যমে বোঝা যায় যে ওইখানে হচ্ছে গিয়ে কতটুকু পানি লাগবে ওই জমিটাতে বা ওই ফসলের ক্ষেত্রে। তো আমরা নির্দ্বিধায় এই ক্রপিং টেকনোলজিটা ব্যবহার করতে পারি। এবং আরেকটা বিষয় যেটা বৃষ্টির পানি ক্ষেত্রে বা হচ্ছে ল্যান্ড রেস্টোরেশনের ক্ষেত্রে এই জিনিসগুলো আমরা হচ্ছে গিয়ে দেখতে পারি, বৃষ্টির পানি জমানোর ক্ষেত্রে বা হ্যাঁ ট্রেডিশনাল অবশ্যই অবশ্যই। ওয়াটার হারভেস্টিং টেকনোলজি, এগুলো আমরা ফলো আপ করতে পারি। তো সাস্টেইনেবল যে ওয়ার্ডটা বলা হয়েছিল, যে সাস্টেইনেবল এগ্রিকালচার, আমরা যদি এই জিনিসগুলা হচ্ছে গিয়ে লক্ষ্য রাখি, সেক্ষেত্রে আমরা একটা স্মার্ট ওয়েতে, যেটা আমি আগে বলেছিলাম, স্মার্ট ওয়েতে আমরা হচ্ছে পানির বাঁচাতে পারছি, এবং পাশাপাশি আমরা ফুড সিকিউরিটিও দিতে পারছি। এবং সাস্টেইনেবিলিটি যেটা, যে সাস্টেইনেবল ওয়ার্ডটা যেখানে চলে আসে, তার মানে হচ্ছে আমাদের ভবিষ্যতের কথাও চিন্তা করতে হবে, আমরা প্রপারলি হ্যাঁ বেঁচে থাকতে পারবো এবং ভবিষ্যতে যেন বেঁচে থাকতে পারে সেই জিনিসটা খেয়াল রাখতে হবে। সো আই থিঙ্ক আমরা যদি সাস্টেইনেবিলিটি এইভাবে মেনটেন করতে পারি, এইটা হতে পারে। এবং আরো অনেক টেকনোলজি আছে যেটা সম্পর্কে হয়তো বা আমরা অবগত না, কৃষকদের এই ব্যাপারগুলো জানানো আমি হচ্ছে রিকোয়েস্ট করব, বা যে আপনাদের থ্রুতে যাতে আচ্ছা, আমি রিকোয়েস্ট করব আপনাদের থ্রুতে যাতে হচ্ছে কৃষকরা এই ব্যাপারগুলো আরো ভালো মতো জানে। এবং যদিও আপনারা নন প্রফিটেবল অর্গানাইজেশন, আপনারা একটু এই ব্যাপারগুলো রিসার্চ করে যদি আপনাদের স্কুল প্রজেক্ট এবং কৃষকদের জানান, সেক্ষেত্রে আশা করছি কৃষকদের আরো বেশি ভালো হবে। যেহেতু আপনারা একটা উদ্যোগ নিয়েছেন কৃষকদের হচ্ছে ভালোর জন্য, অনেক চমৎকার একটা অবশ্যই। উদ্যোগ আমি বলবো আসলে। অসংখ্য ধন্যবাদ আবারও আপনাদের Thank you। দুইজনকে, সোহেল ভাই ও মুমিন ভাই। এবং আমি পরবর্তী আমি একটা কোশ্চেনে বিষয়ে আমরা একটু আমার একটু কথা আমি বলতে চাই আসলে, আমি একটু জি কি জি বলবো যে সমাপনী হিসেবেও যদি বলি, একটু কথা আমি একটু অ্যাড করতে চাই শেষে। আমি একটু কথা বলতে চাই। হ্যাঁ? সেটা হচ্ছে যে আপনি হচ্ছে যে ওই যে যেই সমস্ত বললেন ম্যাডামের কথাও উল্লেখ করলেন, ডেফিনেটলি আমাদের চেষ্টা তো থাকবে সেগুলো কিছু ফলো করার, বাট একটা বিষয় আমরা একটু বলতে চাই, মানে আমি একটু বলতে চাই, সেটা হচ্ছে যে এই পরিবেশ এবং কৃষি দুইটা বিষয় কিন্তু একেবারে স্বামী স্ত্রীর মতো। হ্যাঁ, তো স্বামী যদি খারাপ ব্যবহার করে স্ত্রী ছেড়ে চলে যায়, বিষয়টা অনেকটা এরকম। তো পরিবেশ যদি ভালো থাকে তাহলে কৃষির উৎপাদন ভালো হবে। আবার একই সাথে আপনি যদি সঠিকভাবে কৃষি কাজ না করেন তাহলে পরিবেশের ক্ষতি হবে। মানে একজন আরেকজনকে ছেড়ে চলতে পারে না, দুজনকে স্বাভাবিক কাজ করলে তবেই একমাত্র ভালো কিছু হবে। তো এইখানে এই জিনিসটা আসলে আমরা এভাবেই মানতে চাই যে স্বামী স্ত্রী দুজনকে ছাড়া সংসার হবে না, সংসার করতে হলে স্বামী স্ত্রী দুজনকে লাগবে। তো ঠিক একই ভাবে
এটা আমাদের কৃষি এবং পরিবেশের ক্ষেত্রে জরুরি। এই জন্য আমাদের প্রত্যেকের কাছে ফোকাসের ইস্যু থাকবে। এর কারণ হচ্ছে এই দুটাকে ঠিকভাবে পরিচালনা করতে পারলে আমাদের কাজ সহজ হবে, আপনার কাজও সহজ হবে এবং দেশের কাজও সহজ হবে, এই আর কি। তো এই বলে আমি আমার কথা আমি শেষ করছি। যদি কোনো প্রশ্ন থাকে আপনি করতে পারেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করছি। জি জি, অবশ্যই অসংখ্য ধন্যবাদ সোহেল ভাই অ্যাড করার জন্য। এখন আমি যদি আরেকটা কোশ্চেনে চলে যাই, সেটা হচ্ছে ওকে, একটা কোশ্চেন আবার চলে আসছে, সাস্টেইনেবল এগ্রিকালচার মেথড, এন্ড আই থিংক এই কোশ্চেনের অ্যান্সার আমরা মাত্রই দিলাম, সেক্ষেত্রে আমি স্কিপ করছি কোশ্চেনটা। বাট অসংখ্য ধন্যবাদ ফিজা খান শীতল আপু, আপনি এই কোশ্চেনটা করেছেন এর জন্য। আমি আরেকটা কোশ্চেনে যদি যাই, ক্লাইমেট স্মার্ট এগ্রিকালচার কৌশল কতটা সফল হচ্ছে মাঠ পর্যায়ে, এই ব্যাপারে এই যে যদি একটু কিছু বলতেন। আমি কিন্তু শুরুর দিকে এই বিষয়টা নিয়ে একটু বলেছিলাম, বাট আমাদের দেশের কথা বলতে পারিনি, কারণ আমাদের দেশে আসলে এটার কি বলবো যে বাস্তব বাস্তবিক ব্যাখ্যাটা আমরা দিতে পারিনি, এই কারণে যে বাস্তব প্রয়োগটা আসলে ভাবে এখনো করা সম্ভব হয়নি। আমরা চেষ্টা করছি। ইন্ডিয়ার কথা আমি বলছিলাম, ইন্ডিয়াতে আপনার স্মার্ট ক্লাইমেট টেকনোলজি ব্যবহার করে তাদের টোটাল যে প্রোডাক্টিভিটি এগ্রিকালচার, সেটার 20% বেশি হচ্ছে স্মার্ট ক্লাইমেট টেকনোলজি ব্যবহার করার কারণে। তো আমরা যদি আমাদের মডার্ন এগ্রিকালচারের সাথে এই বিষয়টাকে অ্যাডাপ্ট করতে পারি আর ভালো হবে, এবং আমরা আশা করি আমাদেরও এরকম প্রোডাকশন বৃদ্ধি করা সম্ভব। তো এটা করতে পারার পিছনে অনেকগুলা প্রতিবন্ধকতা আছে এবং সেটা সময় লাগবে এবং আমাদের চেষ্টাও থাকতে হবে। তো অবশ্যই এটা করা সম্ভব বা সময় লাগবে, সময় লাগবে। জি সোহেল ভাই ধন্যবাদ। মুমিন ভাই, আপনি কি কিছু অ্যাড করতে চাচ্ছেন এই প্রিভিয়াস যে আলোচনা হলো এর মাঝে? না, মোটামুটি অনেক বিষয় চলে এসেছে আলোচনাগুলা। তো আমরা আমাদের জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করেছি, যতটুকু সম্ভব আমরা কাজ করছি এবং আরো উন্নয়ন করার চেষ্টা করছি। আমরা তো ছোট মানুষ, হয়তো অনেক কিছু ভুলভ্রান্তি হতে পারে। অবশ্যই আমাদের যারা অ্যাডভাইজার আছেন এবং সিনিয়র যারা আছেন, সকলের সহযোগিতা নিয়ে আমরা আমাদের প্রতিষ্ঠানটাকে সামনের দিকে এগিয়ে নেওয়ার সর্বোচ্চ চেষ্টা করছি ইনশাআল্লাহ। ধন্যবাদ মুমিন ভাই। আরেকটা কোশ্চেন এসেছে যে ক্লাইমেট চেঞ্জ কে ফার্মাররা কিভাবে অ্যাডাপ্ট করছে, এই বিষয়ে আপনাদের পর্যবেক্ষণ অথবা সাজেশন কি? তো যেহেতু ক্লাইমেট চেঞ্জ হচ্ছে আমরা জানি, সেক্ষেত্রে এই বিষয়ে যদি আপনারা কিছু বলতেন যে ফার্মাররা কিভাবে অ্যাডাপ্ট করছে। এই বিষয়ে মোমিন ভাই বলেছে, মানে শুরুর দিকে আপনি কোশ্চেন করতে উনি কিন্তু উত্তর দিয়েছে অলরেডি। তারপর আমি একটু বলতে চাই, উনি আগে তাহলে দেখতে পারে পরবর্তীতে। বাট এই যে অ্যাডাপ্টেশন যেটা, সেটা কিন্তু করতেছে, বাট তার পরিমাণটা কম। এর পিছনের কারণগুলো আমরা বলার চেষ্টা করেছি যে প্রত্যন্ত অঞ্চলে মানে ধীরগতির ইন্টারনেট বা বিদ্যুতেরও একটা সমস্যা অনেক জায়গায় থাকে। তো এইসব কারণে আসলে কিছুটা বাধার সম্মুখীন হওয়া যাচ্ছে, কিন্তু কৃষকদের মধ্যে প্রচারণারও স্বল্পতা আছে এবং যারা এই বিষয়গুলো সম্পর্কে জানতেছে তারা উপকৃত হবে এবং এটা দেখে দেখে বাকিরাও ইন্সপায়ার্ড হচ্ছে। এইটা খুব ভালো। মানে এটা শুরু হয়েছে, এটার বিস্তার লাভ করতে আর একটু সময় লাগে, বা ডে বাই ডে এটা খুব ভালোভাবে বৃদ্ধি হচ্ছে এবং খুব দ্রুত গতিতে বৃদ্ধি হচ্ছে। আমরা আশা করি নিকট ভবিষ্যতে আমাদের খুব ভালো একটা ভবিষ্যৎ হবে, যেখানে আমরা ক্লাইমেট চেঞ্জের ইস্যুটাকে আমরা একটা মানে কি বলবো, ম্যানেজেবল প্রবলেম করে ফেলতে পারবো। প্রবলেম থাকবে, বা সেই প্রবলেমটাকে ম্যানেজ করার ক্যাপাসিটি তৈরি হবে আমাদের, এটুকু আমাদের। অসংখ্য ধন্যবাদ সোহেল ভাই। আমি একটু মুমিন ভাইয়ের কাছে আসবো। ভাইয়া, আপনি যেহেতু অ্যাডভাইজার হিসেবে অবশ্যই কাজ করছেন শুনলাম, তো সেক্ষেত্রে এগ্রো কানেক্টকে ডেভেলপ করার ক্ষেত্রে আপনার কি কোনো পরিকল্পনা আছে বা কি পরিকল্পনা করছেন? মোটামুটি অনেক বিষয়ে আলোচনার ভিতরে অনেক বিষয় চলে এসেছে, এইসব মোটামুটি নিয়ে আমরা কাজ করছি। তো দেখা যাক আমরা সামনেতে কতটুকু ভালো করতে পারি সকলের সহযোগিতা নিয়ে। ওকে মুন ভাই ধন্যবাদ। আমাদের কোশ্চেন অ্যাকচুয়ালি একটা ইম্পর্টেন্ট কোশ্চেন বাদ পড়ে গেছে, যে স্কুল বা কলেজ ভিত্তিক যে ক্যাম্পেইন, সেই ক্যাম্পেইনটা আপনারা কিভাবে দেখছেন বা কিভাবে করতে চাচ্ছেন এবং কতটুকু জরুরি বলে মনে করছেন?
আমাদের স্কুল পর্যায়ে যে কার্যক্রম, সেটাতে আমাদের মেইন ফোকাসের জায়গা আসলে হচ্ছে যে পরিবেশ এবং কৃষি নিয়ে অ্যাওয়ারনেস ক্রিয়েট করা। নেটওয়ার্ক ইস্যু মেবি তৈরি হয়েছে। হ্যালো, সোহেল ভাই এখন ঠিক আছে, এখন একদম ঠিক আছে, এখন এখন বলতে এখন ঠিক পারেন। আছে না? জি আমার এখানে মনে হয় এখনো ঠিক নেই। আমার কথা এখন শোনা যাচ্ছে না? জি সোহেল ভাই, আমি আপনাকে শুনতে পাচ্ছি। হ্যাঁ, হ্যাঁ। তো এই যে এগ্রিকালচার ডিপ্লোমের বেস্ট ক্যাম্পেইন আমরা করি, এটার কারণ হচ্ছে আমি আসলে দুটো কিছু বলেছি, তারপরে আমি আবার বলছি যে পরিবেশ সম্পর্কে জানতে হবে। আমরা আসলে আমাদের ক্যাম্পেইনের মধ্যে রাখতেছি কোন বিষয়গুলো, এগুলো ইম্পর্টেন্ট। কারণ হচ্ছে যে আমরা স্টুডেন্টদেরকে জানাবো যে তার পরিবেশ সম্পর্কে কেন জানা জরুরি, পরিবেশ আসলে কি, পরিবেশের সাথে কৃষির কোনো সম্পর্ক আছে কিনা, থাকলে সেটা আসলে কি সম্পর্ক, পরিবেশ আমাদের কাছ থেকে কি চায়, এবং পরিবেশের সাথে আমরা কি করতেছি, আমরা কি ঠিক করতেছি নাকি ভুল করতেছি, ভুল করলে সেটা কেন করতেছি, এবং পরিবেশের প্রতি আমাদের দায়িত্ব কি, এবং কিভাবে আমরা পরিবেশ এবং কৃষিকে আমাদের সামনের ভবিষ্যৎ হিসেবে দেখতে চাই, আমাদের কোন সংকল্প গ্রহণ করা উচিত, আগামীকাল থেকে আমরা কোনগুলো কাজ অবশ্যই করবো না, এবং আগামীকাল থেকে কোনগুলো কাজ অবশ্যই আমাদের করতে হবে, কোনগুলো করার চেষ্টা করতে হবে। এই বিষয়গুলো আমরা ডে বাই ডে আস্তে আস্তে ওই বাচ্চাদের, ওই শিক্ষার্থীদের মাঝে ঢুকে দিতে চাই, যাতে তাদের একটা সুন্দর ধারণা থাকে এবং ভবিষ্যতে তারা এই বিষয়গুলোকে মাথায় রেখে তাদের জীবন প্রত্যেকটা সিদ্ধান্ত নিতে পারে। এই কারণে আসলে আমরা মনে করি স্কুল পর্যায়ে বা কলেজ পর্যায়ে ক্যাম্পেইন গুলা এই কেন্দ্রিক করা। অসংখ্য ধন্যবাদ সোহেল ভাই। এখন আমরা লাইভ সেশনের একদমই শেষ পর্যায়ে চলে এসেছি। আমরা অনেক বেশি কোশ্চেন পেয়েছি। আমাদের লাইভ সেশনটা যদিও 1 ঘন্টার মধ্যে শেষ হয়ে যাওয়ার কথা ছিল, তারপরে আমাদের আরো বেশি সময় লেগেছে। আসলে অনেক ইনফরমেটিভ ছিল। আপনাদের ভাবনা, আপনাদের যে উদ্যোগ, চমৎকার উদ্যোগ, এই সব কিছু শুনতে খুবই ভালো লাগছিল, এবং এগ্রিকালচার নিয়ে শুনতেও আমাদের সকলের অবশ্যই ভালো লাগছিল। এর জন্য এত কোশ্চেন এসেছে কমেন্ট সেকশনে। একদম শেষ পর্যায়ে যেহেতু এসেছি, আমি হচ্ছে একটু জানতে চাবো বা যে আপনাদের কোনো শেষ কথা বা আপনাদের কোনো কিছু আছে কিনা। আমি আগে মুমিন ভাই কাছে চলে যাব, যে ভাই আপনার কোনো কথা আছে কিনা সম্পূর্ণ লাইভ সেশন এগ্রো কানেক্ট এগ্রিকালচার এন্ড এডুকেশন নিয়ে। মুমিন ভাই, আপনি মিউট করে একটু কাইন্ডলি আনমিউট করবেন। সব মিলিয়ে আলহামদুলিল্লাহ আলোচনার শেষ মুহূর্তে এসে আমার বলার শুধু এতটুকুই যে দেশ বিদেশ থেকে অথবা আমাদের যারা সহযোগী প্রতিষ্ঠানরা আছেন তারা যদি আমাদেরকে আহ, আরো সহযোগিতা করেন এবং আমরা আমাদের জায়গা থেকে যেভাবে চেষ্টা করছি তার থেকে আরো বেটার কোনো ওয়ে যদি থেকে থাকে এবং পরামর্শ যদি থেকে থাকে অবশ্যই আমাদেরকে প্রদান করবে, আমরা সাধারণত সেটা গ্রহণ করবো ইনশাআল্লাহ। তো ইনশাআল্লাহ। ধন্যবাদ মুমিন ভাই। সোহেল ভাই, আপনার যদি কোনো কিছু বলার থাকে। জি অবশ্যই। আমি আসলে এইটুকু বলতে চাই সবার আগে, অনেক থেকে অনেক অনেক ধন্যবাদ আমাদেরকে এই সুযোগটা দেওয়ার জন্য। আপনাকে অনেক অনেক ধন্যবাদ, ছাড়া আপুকে অনেক ধন্যবাদ। আর একই সাথে আমরা আসলে অনেকের কাছে এবং আপনাদের সবার কাছে, যারা যারা আমাদের এই লাইভে ছিলেন, সবার কাছে একটা কিছু বলবো যে আমরা যে কাজ করতে চাই, যদি আমাদের কাজে ভুল থাকে আমাদেরকে শিখাবেন, আমরা শিখতে চাই। এবং যদি মনে করেন যে আমরা ঠিক আছি, ভালো কাজ করছি, তাহলে আমাদেরকে সাপোর্ট করবেন, পরামর্শ দিয়ে সাপোর্ট করবেন, যে কোনো ভাবে আপনি সাপোর্ট করবেন। আমাদের সাথে আপনার সম্পৃক্ততা আমাদেরকে অনেক বেশি অনুপ্রেরণা যোগাবে, অনুপ্রেরণা যোগাবে। তো আশা করি আমাদের যদি কোনো ভুল ত্রুটি থাকে আপনারা সবাই মাফ করবেন। একই সাথে সামনের দিনের জন্য আমাদেরকে শুভকামনা জানাবেন। এবং সবার মানে আমাদের প্রতিষ্ঠানের প্রত্যেকটা স্টাফ, প্রত্যেকটা মেম্বারের পক্ষ থেকে, এগ্রো কানেক্টের পক্ষ থেকে অনেক দিকে ধন্যবাদ জানাই, এবং প্রত্যেকটা লিসেনারকে ধন্যবাদ জানাই, অডিয়েন্স সবাইকে ধন্যবাদ জানাই। আসসালামু আলাইকুম।
অসংখ্য ধন্যবাদ সোহেল ভাই এবং মুমিন ভাই, আপনাদের মূল্যবান সময় থেকে, ব্যস্ততম সময় থেকে আমাদের কিছুটা সময় দেওয়ার জন্য এবং আমাদের লাইভ সেশনে আসার জন্য। আমি শুধু শেষে এতটুকুই বলতে চাই, হ্যাঁ, সো এগ্রো কানেক্ট এখন একদমই নতুন একটি সংস্থা। আশা করছি সবার সাপোর্টে এবং আচ্ছা সরি ওকে, আশা করছি হচ্ছে গিয়ে সবার সাপোর্টে এগ্রো কানেক্ট আরো দূরে এগিয়ে যাবে। এখন শুধুমাত্র বগুড়াতে হচ্ছে এগ্রো কানেক্ট কাজ করছে, ইনশাআল্লাহ খুব শীঘ্রই পুরো বাংলাদেশে হচ্ছে এগ্রো কানেক্ট তাদের হচ্ছে কাজের প্রসার ঘটাতে পারবে। এর জন্য যতটুকু সাপোর্ট সবাই করবেন আশা করছি সেটা যেভাবেই হোক। এবং পাশাপাশি শিক্ষার ক্ষেত্রে যে উদ্যোগটা এগ্রো কানেক্ট নিয়েছে সেখানেও বেশ কিছু বিষয় আশা করছি অ্যাড করবেন, যে বিষয়গুলো হচ্ছে গিয়ে কৃষি ক্ষেত্রে অনেক বেশি সাহায্য করবে। বা আমরা যদি বলি যেহেতু ক্লাইমেট চেঞ্জ এবং এগ্রিকালচার অর সাস্টেইনেবল এগ্রিকালচার সবকিছুতেই অনেক বেশি সাপোর্ট করবে বা সাহায্য করবে। আর পাশাপাশি হচ্ছে গিয়ে আমাদের টেকনোলজি এখন অবশ্যই আরো উন্নত হচ্ছে, সেই উন্নত টেকনোলজি যাতে আমরা আরো বেশি কাজে লাগাতে পারি এবং সাস্টেইনেবল ওয়েতে আগাতে পারি, যাতে আমাদের প্রত্যেকটা জিনিস খুব ভালো মতন হয় এবং ভবিষ্যতের জন্য এটা খুব ভালো একটি চিত্র ধরে তুলতে পারে। এই বিষয়গুলো আমরা অবশ্যই মাথায় রাখবো। এন্ড এগ্রো কানেক্টকে আবার আমি ধন্যবাদ জানাবো সবাইকে, শুধুমাত্র সোহেল ভাই বা মুমিন ভাইকে নয়, সম্পূর্ণ এগ্রো কানেক্টের ভলেন্টিয়ার যারা আছেন, যারা কাজ করছেন, ডিরেক্টলি ইনডিরেক্টলি যারা কাজ করছেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ এত ভালো একটি উদ্যোগ নেওয়ার জন্য। এবং এই উদ্যোগের সাথে আপনারা পথ চলছেন, ইনশাল্লাহ আরো পথ চলা হবে। আজকের মতো আমরা শেষ করছি। দুঃখিত, আজকের মতো শেষ করছি। সবাইকে অনেক ধন্যবাদ অডিয়েন্স যারা ছিলেন আমাদের সাথে থাকার জন্য, এত ভালো কোশ্চেন করার জন্য। আবারও কোনো লাইভ নিয়ে আমরা হাজির হয়ে যাব, ইনফরমেশন নিয়ে হাজির হয়ে যাব। এর মাঝে অনেকটির সাথে থাকুন এবং এগ্রো কানেক্টের যে পেজ আছে সেটাতেও ফলো করে রাখুন আর তাদের কাজ সম্পর্কে ধারণা পাওয়ার জন্য এবং তাদের সাপোর্ট করার জন্য। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম সবাইকে, শুভরাত্রি।